ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের সেক্সুয়াল জায়গা। আজকে আমি যা আস্তিক হয়েছি তুমি কল্পনা করতে পারো না। আমাকে জীবন দেখিয়ে দিয়েছে কান ধরে ধরে, আমাকে রাউত দশা দেখিয়ে দিয়েছে কি জিনিস বলো। তোমার একাদশপতি প্রত্যরিতে বসে রয়েছে, তুমি ইনকাম করবে কোথেকে? তোমার তো সব শেষ। তুমি বলে সম্রাট আমি তো 20 ঘন্টা কাটি, তাতেও কোনো লাভ নেই। রবীন্দ্রনাথ বলে গেছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর আমি দেখেছি জন্মছকে যদি কারো কারো মঙ্গল কেতু কানেক্টেড থাকে, তারা নিজেদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে, তাদের রোগগ্রস্ততার দিকে চলে যেতে পারে, তারা জীবনে চাইবে অনেক বড় হতে, কিন্তু বড় হতে পারে। জ্যোতিষের মাধ্যমে কারোর মৃত্যু ক্যালকুলেট করা যায়? মৃত ব্যক্তির ছক বাড়িতেও রাখতে নেই, মৃত ব্যক্তির ছক বাড়ি থেকে দূর করে দিতে হয়। ওকে। এবং কোথাও না কোথাও তুমি বাস্তুর নেগেটিভিটিকে বাড়াচ্ছ। আরে বাবা, শনি যখন আসছে অ্যাকসেপ্ট দ্য স্যাটার্ন। শনির বছর না 2024, এই বছরে না একটা জিনিস খুব মেনটেন করে চলতে হবে যদি শনিকে অ্যাডপ্ট করতে হয়। স্ট্রিট ডগকে তোমাকে খুব ভালোভাবে ভালোবাসতে হবে। মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না, যেটা হয় আমাদের শাস্ত্র থেকে শিক্ষিত হোমযোগ। একটি ছেলে আর একটি তার বাবা এসছে, তো তারা আমাকে বলছে যে সম্রাট দা, আমি চাইছি এই মেয়েটির সাথে আমিও ভোগ করবো, আমার অবর্তমানে আমার বাবা ভোগ করবে। করবে না শারীরিক সম্পর্ক। আজকের এই ভিডিওটি আপনাদের জীবন বদলে দিতে পারে, আপনাদের ভাগ্য বদলে দিতে পারে। আজকে আমরা এমন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথাবার্তা বলেছি যেটা আপনাদের জানা একান্তই প্রয়োজন। আপনারা কি জানেন এই যে মাঙ্গলিক, কালসর্পদোষ, সাড়ে সাতি, এত জিনিসপত্র রয়েছে, সেগুলো আমাদের জীবনকে কিভাবে এফেক্ট করে? এইসবের জন্য কি মৃত্যুও হয়, বা অ্যাডভার্স এফেক্ট কি, সেই সবকিছুই জানবো আজকে আমরা। আপনারা যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই স্কিপ না করে আজকের এই পুরো এপিসোডটা শুনুন এবং আজকের আড্ডাটা এনজয় করুন। আজকের এই আড্ডাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা আড্ডা মারতে চান তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার জন্য ইমেল করুন বা আমার সোশ্যাল মিডিয়াতে মেসেজ করুন। আমার প্রত্যেকটা আইডির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ কয়েকটা জিনিস এমন জেনেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একজন বাবা একজন ছেলে একই মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। এছাড়াও অনেক ধরনের ঘটনা আজকে আপনারা জানতে চলেছেন। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার আজকের আড্ডাতে। আজকে আমাদের সাথে আছেন আড্ডাতে অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট, অর্থাৎ আমাদের সম্রাট দা। হ্যালো সম্রাট দা, কেমন আছো? ভালো আছি, সবাইকে নমস্কার। প্রত্যেকেই ভালো থাকবে এটাই আশা করি। এবং তুমি কেমন আছো? আমি ভালো আছি সম্রাট দা। তুমি যে অফারটা দিলে সেই লোকটা আমি সামলাতে পারলাম না, এবং কৌস্তবের আড্ডা আমি একজন অন্যতম সাবস্ক্রাইবার, এটা বলে রাখা ভালো। তোমাকে অনেকদিন ধরে ফলো করছি, এবং তোমার আরেকটা চ্যানেল আছে যেখানে সবাই হয়তো তোমাকে একটু ভূত বা এই ধরনের প্যারানর্মাল জায়গা থেকে তোমাকে সবাই চেনে। তোমার নতুন যে চ্যানেলটা হয়েছে সেখানেও ভালো একটা গ্রোথ হচ্ছে, এবং আমাদের মনে হয় এই চ্যানেলেই আমাদের পডকাস্টটা বেরোবে একদম খুব সম্ভবত। এবং আমি সবাইকে বলবো কৌস্তবের সাথে একটু থাকতে, আমাদের পডকাস্টটা শেষ অব্দি শুনতে চেষ্টা করব, যতটা মানুষকে দেওয়া যায়, যতটা মানুষকে বোঝানো যায়, বা আমরা সাইন্টিফিকলি আমরা যথেষ্ট বুঝবো। কৌস্তবের অনেক রকম প্রশ্ন নিশ্চয়ই থাকবে, কৌস্তব আমার কাছে বলবে, আমিও চেষ্টা করব যতটা সাইন্টিফিক্যালি আপনাদেরকে বোঝানো যায়, এবং কুসংস্কার থেকে বের করে আনার চেষ্টা আমরা করব, এবং জ্যোতিষ সম্পর্কে যতটা তথ্য দেওয়া যায়। মানে বেসিক্যালি ব্যাপারটা কি সম্রাট দা, যে অকাল্ট সায়েন্স নিয়ে আমি ডিল করি, সেখানে 3টে অ্যাসপেক্ট রয়েছে: অ্যাস্ট্রোলজি, তন্ত্র, পুজো পাঠ, সাধনা। এবার এতদিন একটা ডার্ক এলিমেন্ট নিয়ে ডিল করতাম অকাল্ট সায়েন্সের, সেখান থেকে বেরিয়ে এসে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমার নিজের অনেক প্রশ্ন রয়েছে। কারণ আমি যখন আমার নিজের হরর পডকাস্ট করেছি, বা এত প্রায় 500+ এপিসোড করেছি, সেখানে অনেকবার অ্যাস্ট্রোলজির ব্যাপারটা ঘুরে ফিরে এসছে। তো আমার প্রথম প্রশ্ন তোমার থেকে আমি জানতে চাই যে অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ চর্চা বা জ্যোতিষবিদ্যা, এই জিনিসটা কি? আদৌ কি অ্যাস্ট্রোলজির মাধ্যমে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার প্রেডিক্ট করা যায়? অ্যাস্ট্রোলজি একটা টুল, আচ্ছা, একটা হাতিয়ার আমাদের কাছে। আমরা যেমন অঙ্ক করতাম, সে সময় আমাদের কাছে এক্স আসতো, ওয়াই আসতো, জেড আসতো। অ্যালজেব্রা যখন করতাম নানা রকমের কিছু কিছু কাল্পনিক ফিগার আসতো। আমরা কখনো কখনো আবার কে বলে একটা ধ্রুবক ধরতাম, কনস্ট্যান্ট বলে আমরা ধ্রুবক ধরতাম। এবার জ্যোতিষ এমন একটা হাতিয়ার, যে হাতিয়ার মাপযন্ত্র। এই মাপযন্ত্রটা কিরকম সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের একটা জন্ম হয়, মৃত্যু হয়। এবার জন্মের তো একটা সময় আছে, ডেট অফ বার্থ আছে। আমি কোনো একটা মাসের কোনো একটা তারিখে জন্মেছি, কোনো একটা সালে জন্মেছি, কোনো একটা দিনের কোনো একটা মুহূর্তে জন্মেছি, কোনো একটা প্রহরের কোনো একটা মুহূর্তে জন্মেছি। এই যে আমার জন্ম হলো, জন্মের থেকে নিয়ে আমার যে পথ চলা শুরু হলো মৃত্যু পর্যন্ত, তার মানে আমাদের জন্ম হলো, জন্মের পর আমরা আস্তে আস্তে কথা বলতে শিখলাম, তারপর আমাদের স্কুলে ভর্তি করার ব্যাপার আসলো, আমরা আস্তে আস্তে শিক্ষায় শিক্ষিত হতে আরম্ভ করলাম। এবার ক্লাস মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে আসছে কি আমাদের
গ্র্যাজুয়েশন লেভেল, এবার আমরা এক একজন এক একটা স্ট্রিম আমরা ভাগ করে নিচ্ছি, যার যে স্ট্রিম পছন্দ সেই স্ট্রিমে চলে যাচ্ছে। তারপর আফটার গ্র্যাজুয়েশন কেউ সরকারি চাকরির দিকে যাচ্ছে, কেউ বেসরকারি চাকরির দিকে যাচ্ছে, কেউ স্পোর্টসে চলে যাচ্ছে, কেউ শিল্পীতে শিল্প সংস্কৃতিতে চলে যাচ্ছে, আবার কেউ কেউ নন গভর্নমেন্ট চাকরিতে চলে যাচ্ছে, কেউ ব্যবসায় চলে যাচ্ছে, কেউ সেলফ এমপ্লয়মেন্টে চলে যাচ্ছে। এবার এত কিছু যাচ্ছে, এবার স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে কৌস্তব তুমি যখন আমার সাথে প্রোগ্রাম করছো, তোমার তো জন্ম হয়েছে, তো তোমার প্রশ্ন থাকতে পারে সম্রাটদা আমি জন্মালাম কেন? আচ্ছা আচ্ছা, আমার তো একটা জন্মের তো একটা কারণ আছে। এই কারণটা কি? তার মানে আমি জীবনে কি কি করতে পারি? আমি যেটা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ জীবনে কিছু না কিছু করতে পারে। এবার প্রাইম মিনিস্টারদের দৌড়ে তো অনেকে থাকেন, তার মধ্যে একজন কেউ প্রাইম মিনিস্টার হয়, তার মানে বুঝতে হবে তার যে প্রাইম মিনিস্টার হচ্ছে তার কর্মকাণ্ড অনেক ভালো ছিল, আচ্ছা, বা সে গুছিয়ে তার স্পেসিফাই কর্মটা করেছে। হ্যাঁ, এবার তুমি যেটা প্রশ্ন করলে জ্যোতিষ কি, জ্যোতিষ কেন এইরকম একটা টুল বা এরকম একটা মাপযন্ত্র, অর্থাৎ তোমার মধ্যে জন্মের পর তোমার মধ্যে কি কি সম্ভাবনা তৈরি হলো, এই যে বাচ্চাটি জন্মগ্রহণ করলো, সে বাচ্চাটির জন্মের পর থেকে সে কোন কোন দিকে ধাবিত হতে পারে। সে বলতে পারে আমি খেলতে ভালোবাসি, কেউ বলতে পারে আমি গান গাইতে ভালোবাসি, কেউ বলতে পারে আমি বাদ্যযন্ত্র বাজাতে ভালোবাসি, কেউ বলতে পারে আমি পডকাস্ট করতে ভালোবাসি। যেমন তোমাকে আমি একটু আগে কথা হচ্ছিল যে আমি তোমার ছক যখন দেখছিলাম আমি তোমাকে বললাম যে আমার মনে হয় না তুমি বেশি দূর পড়াশোনাটাকে ক্যারি ফরওয়ার্ড করলে। তুমি বললে হ্যাঁ সম্রাটদা গ্র্যাজুয়েশন করলাম, দেন আমি পডকাস্ট বা এই সমস্ত কাজে আমি ঢুকে গেলাম ক্রিয়েটিভ ফিল্ডে, তার কারণ আমার ক্রিয়েটিভটা আমাকে খায়। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে তোমার আইনস্টাইন হতে হবে না, তোমাকে পিএইচডি রিসার্চ করতে হবে না, তুমি নিশ্চয়ই আমি এর আগেও বলেছিলাম আর একটা পডকাস্টে, এবং তোমার জন্মছক দেখলাম যখন সেটা আরো বেশি তুমিও কনফার্ম হয়ে গেলে, বা তুমি লাফালাফি করেছো সেই পডকাস্টটা দেখেও যে রাহু রবি যদি অগ্নি রাশিতে কানেক্টেড থাকে তাহলে যে কোনো ইউটিউবার বড় হয়ে যেতে পারে। আচ্ছা, তোমারও তাই রয়েছে, জন্মছকে রাহু রবি সেই অগ্নি রাশিতে কানেক্টেড, এবং তুমিও দেখো তুমি যখন পডকাস্টে আসলে তারপর থেকে তোমার একটা চ্যানেল ভালো প্রায় 1 লাখের সাবস্ক্রাইবার, এই নতুন চ্যানেলটা প্রায় 1.5 মাস 2 মাস, আমরা যখন পডকাস্ট করছি মাত্র 1.5 মাস 2 মাস বয়স, এবং গ্রোথটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ অগ্নি আর বায়ুতে তোমায় কোথাও না কোথাও কানেক্টেড। আচ্ছা, যার জন্য তোমার সাথেও আজকে আমার কানেকশন হলো। আজকে রাহুর সাথে রাহুর যদি কানেকশন না হয় তাহলে এই পডকাস্টটা হবে না। ওকে, তোমার রাহু আমার সাথে রাহুর সাথে কানেক্ট করতে হবে, তবেই আজকে আমরা একটা জায়গায় পডকাস্ট করতে পারি। আর আমি সবসময় একটা কথা বলি, রাহু সব জানে। কেন? তার কারণ রাহু টাইমিং। তো এই রাহু যে সব জানে, তাহলে এই যে বাচ্চাটার জন্ম হলো, তাহলে এই বাচ্চাটা কোন দিকে যাবে? সে খেলবে, নাকি সে পড়বে, নাকি সে ডাক্তার হবে, নাকি সে ইঞ্জিনিয়ার হবে? কোন দিকে সে যেতে পারে? সে কি শিল্পী হবে, কলাকুশলী হবে, নাকি সে ব্যবসায়িক দিকে চলে যাবে? কোন দিকে সে যেতে পারে? কোন কোন সম্ভাবনা তৈরি হলো? অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই মাপযন্ত্র, যে মাপযন্ত্র দিয়ে আমরা সেই বাচ্চাটার এই সম্ভাবনাগুলো তৈরি করবো, যে এই বাচ্চাটা এদিকে তার সম্ভাবনা তৈরি হলো। তুমি আমাকে বললে পাস্ট প্রেজেন্ট ফিউচার অ্যাস্ট্রোলজি প্রেডিক্ট করতে পারে কিনা? ডেফিনেটলি। তোমার যেহেতু যদি জন্ম তারিখ, সময় আর সমস্ত নির্ঘণ্ট যদি ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি তোমার পাস্ট তো কিছু বলা যেতেই পারে। কারণ তুমি কোথায় চাকরি করছো, কেন চাকরি করছো, কিসের জন্য চাকরি করছো, তোমার কোথায় কোথায় চাকরির সম্ভাবনা ছিল, সমস্তটাই তোমাকে কানেক্ট করা যেতে পারে। তোমার বাবার কি অবস্থা, তুমি কিরকম ফাইন্যান্সিয়াল ট্রেডে তুমি বড় হয়েছো, তোমার বড় হওয়ার সময় তুমি কি কি ফেস করেছো, তোমার কোন কোন দশায় তুমি কি কি ফেস করবে, তার মানে সমস্ত বিষয়টাই কিন্তু প্রেডিক্টিভ। তার মানে পাস্টও প্রেডিক্টিভ, পাস্টও প্রেডিক্ট করা যায়, প্রেজেন্ট তো প্রেডিক্ট করা যাবে, এবং প্রেজেন্টের উপর দাঁড়িয়ে ফিউচারকেও প্রেডিক্ট করা যায়। কিন্তু ব্যাপারটা হলো, যেটা আমি সর্বোপরি যেটা আমি বলি, তুমি বলছো কাকে? আচ্ছা আচ্ছা, তার কারণ হচ্ছে যে মানুষটার উপর তুমি প্রেডিক্ট করছো, সেই মানুষটার যদি কর্ম করার ক্ষমতা থাকে তবে তোমার প্রেডিকশন দিয়ে লাভ আছে। যদি তোমার কর্ম করার ক্ষমতা না থাকে তাহলে তোমার প্রেডিকশন দিয়ে লাভ নেই। হয়তো তুমি পাস্ট মিলিয়ে দেবে, প্রেজেন্ট মিলিয়ে দেবে, কিন্তু আমার পাস্ট আর প্রেজেন্ট মেলানোর জন্য জ্যোতিষশাস্ত্র আবিষ্কার হয়নি। আমাকে বড় হতে হবে, আমাকে জীবনে অনেক দাঁড়াতে হবে। প্রত্যেকের মোটো অফ লাইফ কি, টার্গেট কি? টার্গেটটা হচ্ছে আমরা একটা জায়গা থেকে একটা উচ্চ মার্গে পৌঁছবো। আমরা যে জায়গায় শুরু করেছি সেখান থেকে আমার জিনিসটা যেন বৃদ্ধিমূলক জায়গায় যায়। তাই এই জায়গায় যেতে গেলে আমাকে কিভাবে আমাকে পথ চলতে হবে, কেন কিভাবে পথ চলতে হবে? তাহলে আসতে হবে যে অগ্নিপৃথ্বী বায়ু জল, অগ্নিপৃথ্বী বায়ু জল, অগ্নিপৃথ্বী বায়ু জল, এইভাবে আমাদের এই তত্ত্ব ওয়াইজ আমাদের কিন্তু জন্মছককে ভাঙা হয়েছে। মেষ থেকে মীন পর্যন্ত আমরা 12টা রাশি পাচ্ছি। এই 12টা রাশির মধ্যে আমরা অগ্নিপৃথ্বী বায়ু জলকে পাচ্ছি, আবার অগ্নিপৃথ্বী বায়ু জলকে পাচ্ছি, আবার অগ্নিপৃথ্বী বায়ু জলকে পাচ্ছি। আমরা যখন জন্মছক দেখবো, জন্মছক ক্যালকুলেট করবো, 3 বার অগ্নি আসবে, 3 বার পৃথ্বী আসবে, 3 বার বায়ু আসবে, 3 বার জল আসবে। 3 বায়ুর 3 রকম ক্যারেক্টার, 3 অগ্নির 3 রকম ক্যারেক্টার, 3 পৃথ্বীর 3 রকম ক্যারেক্টার, 3 জলের 3 রকম ক্যারেক্টার। গোচর বলে আমাদের একটা কথা হয়। আমরা জন্মের পরে আমরা যখন জন্মাই, তারপর যখন আমরা ক্যালকুলেট করি অক্ষাংশ দ্রাঘিমাংশ, সে যেখানে জন্মগ্রহণ করলো, দিল্লিতে হোক বা নিউজিল্যান্ডে হোক, তার অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর যখন ক্যালকুলেট করে আমরা যখন আনবো, সেখানে যেটা পাবো যে তার মাত্রাটা কি, তাহলে তার দিনযাত্রা কি হবে, তার জীবনযাত্রার মান তার কি হতে পারে। এবার সেখান থেকে এবার আমাদের এই সম্ভাবনাগুলোকে সেখানে আমাদেরকে ফিট অ্যান্ড ফাইন করে দিতে হবে। এবার ফিট অ্যান্ড ফাইন যখন আমি করতে যাব, তখনই আমার আসবে অগ্নিবৃত্তি বায়ু জল, অগ্নিবৃত্তি বায়ু জল। এক,
তাহলে আকাশটা কোথায় গেল? অগ্নি, পৃথিবী, বায়ু, জল ও আকাশ। এই আকাশটা হচ্ছে, তুমি যখন দেখবে আমরা যখন জন্মছকটা আঁকি, আমরা যখন এরকম 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 কাটাকুটি বক্সের মতো যখন করি, অনেকগুলো বক্স পাই। আমরা 12টা বক্স পেলাম, কিন্তু মাঝখানে একটা বক্স পাই। এই বক্সটাকে, এই বক্সটা হচ্ছে আমার মেন জায়গা, অর্থাৎ আমার নাভি। আচ্ছা, এই বক্সটা হচ্ছে আমাদের নাভি চক্র, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যার মধ্যে সব থেকে বেশি মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, যেটা হচ্ছে আমার আকাশ তত্ত্ব, অর্থাৎ যাহা হইল আমার লক্ষ্য। এই বক্সের ঘরের কে কোন দিকে বসে রয়েছে তার একটা হিসেব নিকেশ করা দরকার আছে। এই প্যারামিটার ট্যাবের আমাদেরকে ভাঙতে হয় কিভাবে? মজার বিষয় হচ্ছে, তখন জ্যোতিষটা খুব ইজি সাবজেক্ট নয়, এটা এত বড় ম্যাথ যে এই যে অ্যালজেব্রা যখন আমরা করছি, এক্স ওয়াই আসছে, জেড আসছে, আমরা কখনো কনস্ট্যান্ট ধ্রুবক ধরে নিচ্ছি, তাহলে এই ফিগারগুলো কোথা থেকে আসলো? হঠাৎ করে তো উঠে আসলো। তার মানে ইকুয়েশনের স্বার্থে, ক্যালকুলেশনের স্বার্থে, রবি আমাদের তো একটা স্টার, সে তো নক্ষত্র, কিন্তু সে গ্রহ হয়ে গেল কেন? রাহু, তার তো কোনো এক্সিস্টেন্স নেই, কেতুকে দেখা যায় না, শ্যাডো প্ল্যানেট, তাহলে এরা গ্রহ হয়ে গেল কি করে? আজকে চন্দ্র, সে তো স্যাটেলাইট, সে তো উপগ্রহ, তাহলে সে গ্রহ হয়ে গেল কেন? তার মানে জন্ম ছককে আমরা যখন ক্যালকুলেট করব, তার জন্য আমার কিছু ফিগার দরকার। আচ্ছা, এই ফিগারগুলো কারা কারা? এই ফিগারগুলোর মধ্যে কারা কারা আমরা জন্মের পর থেকে আমরা যখন দেখছি বা আমরা যখন ভূগোল পড়ছি, আমরা জিওগ্রাফি যখন আমরা পড়ছি, আমরা কতগুলো টার্ম পাচ্ছি। আমরা দেখছি, আমরা যখন সেলেস্টিয়াল পার্টে যাচ্ছি বা গ্রহ নক্ষত্র, এই সমস্ত জিনিস যখন আমরা পড়ছি, মাধ্যাকর্ষণ শক্তি পড়ছি, তখন আমরা চাঁদের কথা পড়ছি, তখন আমরা সূর্যের আলোর কথা পড়ছি। সূর্যের আলোয় আলোকিত হয়, সেখান থেকে সালোক সংশ্লেষ হয়, গাছ সেখান থেকে খাবার তৈরি করে, সূর্যের আলোয় সে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সবই তার একটা, এই বিষয়গুলো। তার মানে সূর্যের আলো একটা ভাইটাল পোর্শন। সূর্যের আলোয়, দিনের আলোয় আমরা কাজ করি, রাতে যখন সূর্য নেমে যায়, তখন আমরা অস্ত যায়, তখন আমরা ঘুমিয়ে পড়ি, কারণ তখন আমরা রেস্ট নিই আবার রি-এনার্জাইজ করার জন্য নিজেদেরকে। তাহলে এই সূর্য কোথাও না কোথাও আমাদের জীবনকে প্রভাবিত করছে, তাহলে সূর্যকে আমাকে ধরতে হবে, একটা ফিগার ধরতে হবে। চন্দ্রের কারণে আজকে জলস্ফীতি হচ্ছে, তাহলে আমাদের শরীরের মধ্যে কি রয়েছে? আমাদের শরীরের মধ্যে প্রচন্ড রক্ত রয়েছে, সেগুলো তো জল। তাহলে চন্দ্রের কারণে মাধ্যাকর্ষণ শক্তি, চন্দ্র আর পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, তার কারণে জলস্ফীতি ঘটছে, জোয়ার ভাটা হচ্ছে। ঢেউ কখনো কখনো বিরাট আকার নিচ্ছে, আবার কখনো কখনো সে একদম তার আকারে শান্তের মতো, মানে অল্প অল্প মৃদু মৃদু ঢেউ, কেন তখন ভাটা হচ্ছে। আবার আমরা দেখছি গঙ্গায় জোয়ার হচ্ছে, জল বেড়ে যাচ্ছে, আবার ভাটা হচ্ছে, জল কমে যাচ্ছে। কিন্তু আমাদের শরীরের মধ্যেও তো জল আছে, ওয়াটার কম্পোনেন্ট আছে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, তা তো আমার শরীরের মধ্যেই রয়েছে। এই অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ আমার ওই জন্মছকেও রয়েছে, এই অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ আমার শরীরের মধ্যেও রয়েছে। এই দুটোর মধ্যে ম্যাচ কতটা? আচ্ছা, এই দুটোর মধ্যে ম্যাচ কতটা? যদি ম্যাচ হয়, তাহলে সে জাতক বা জাতিকা নিজেদেরকে সিস্টেমের মধ্যে রেখে এমন একটা জায়গায় পৌঁছে নেবে যে আর দেশ ও দশের সে একটা মডেল হয়ে গেল। আবার যার মধ্যে মিসম্যাচ, সে চেষ্টা করছে, বাট কোথাও না কোথাও সে বারবার একটা আঘাত পাচ্ছে, একটা বাধা পাচ্ছে, একটা ব্যাঘাত আসছে তার জীবন। এই জায়গায় কাজ করে হচ্ছে জ্যোতিষশাস্ত্র, যে তোমার মধ্যে কোনটার খামতি আছে আর তোমার মধ্যে কোনটার বেশি আছে। যেটা বেশি আছে তাকে ব্যালেন্স করো, যেটার কমতি আছে সেটাকে একটু বাড়িয়ে তাকেও আবার ব্যালেন্স করো। যদি ব্যালেন্স করা যায়, তাহলেই আমাদের লাইফটা খুব ভালো হয়ে যাবে। এবার দেখো, কেউ একজন যে বললেন যে প্রাইম মিনিস্টার, দেখো তোমার কপালে যদি প্রাইম মিনিস্টার হওয়ার যোগ থাকে আর তুমি যদি তার মতো করে কর্ম করো, তাহলে কিন্তু তুমি প্রাইম মিনিস্টার হয়েই যাবে। আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে একজন হবে। আমি মুখ্যমন্ত্রী নাই হতে পারলাম, আজকে আমি যদি অরিজিৎ সিং এর মতো গান গাই, তাতেও তো আমার বিরাট নাম হতে পারে। দেখো, প্রধানমন্ত্রী হলেই যে শুধু নাম করা যায় তা তো নয়। প্রধানমন্ত্রী যে, সেও নাম করেছে তার পদ দিয়ে। আমরা যে পদে আছি, যে ক্যামেরাম্যান সে যে ক্যামেরা করছে, সে যদি ক্যামেরাটা ভালো করে করে, আজকে বলা যায় না সে ডিসকভারি চ্যানেলের বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের কোনো হেড হয়ে যাবে কিনা। হতেই তো পারে, আজকে সেও দেশ ও দশের মাথা হয়ে যেতে পারে। তার মানে তুমি যে কর্মটা করছো, সেই কর্মটা কতটা সঠিক হচ্ছে, কর্মটা যে করছো সেটা আদৌ ঠিক কাজ করছো কিনা, তুমি সঠিক ডেস্টিনেশনে যাচ্ছ। কেন সঠিক ডেস্টিনেশনে যাচ্ছ, তার পেছনে তো তোমার নিশ্চয়ই প্রশ্ন আসবে, আমরা সঠিক ডেস্টিনেশনে তার কি যাই না? নিশ্চয়ই যাই না। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, আবার অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আবার ধনু, মকর, কুম্ভ, মীন, আবার অগ্নি, পৃথিবী, বায়ু, জল। মানে এই যে, তার মানে মকরও পৃথ্বী, বৃষও পৃথ্বী, কন্যাও পৃথ্বী, তিনটে পৃথ্বী তত্ত্বের লোক একই কি না? মকরের পৃথ্বীর মালিক শনি, বৃষের পৃথ্বীর মালিক শুক্র, এদিকে কন্যার পৃথ্বীর মালিক হচ্ছে বুধ। তাহলে তিনটে বাড়ির তিনজন মালিকের কি একই ক্যারেক্টার না? তাহলে গ্রহ যদি এই জায়গায় বসে থাকে, তাহলে আমাদেরকে 3 রকম ক্যারেক্টারকে দেখতে হচ্ছে, যে কোন ঘরে বসে রয়েছে, কার ক্যারেক্টারে বসে রয়েছে। গ্রহকে সেই ক্যারেক্টার দেখছে নাকি? এক, এবার এই যে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এই আকাশ, এর মধ্যে আমাদের গ্রহরা পড়ছে।
শুক্র জলতত্ত্বের আন্ডারে পড়ে যায়, আচ্ছা, মঙ্গল অগ্নিতত্ত্বের আন্ডারে পড়ে, রবি অগ্নিতত্ত্বের আন্ডারে পড়ে, বৃহস্পতি অগ্নিতত্ত্বের আন্ডারে পড়ে, চন্দ্র জলতত্ত্বের আন্ডারে পড়ছে। এইভাবে আমরা যখন ভাঙছি, আবার যদি আমরা অশ্বিনী ভরণী কৃত্তিকা, তাহলে অশ্বিনী সে আবার একটা তার আবার নক্ষত্রের দিক হচ্ছে। নক্ষত্রের কতগুলো দিক হয়, যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মধ্যে নক্ষত্রগুলো 27টা নক্ষত্র রয়েছে। এই 27টা নক্ষত্রের এক একটা নক্ষত্র এক একটা দিককে রিপ্রেজেন্ট করছে। একদম। কেমন ধরো অশ্বিনী ভরণী কৃত্তিকা সে হয়তো নর্থকে ডিনোট করছে, পুনর্বসু নক্ষত্র হয়তো নর্থকে ডিনোট করে যাচ্ছে। তার মানে এইভাবে আমি, তার মানে যদি আমি আমার কৃত্তিকা নক্ষত্র হয়, তাহলে আমার জন্য নর্থ পার্ট বেস্ট। ওকে, তাহলে আমাকে নর্থের দিকে প্রবেশ করতে হবে, নর্থ ডিরেকশনে আমাকে কাজ করতে যেতে হবে। এবার এই যে নর্থ ডিরেকশনে যে কাজ করতে পারবো, তার পিছনে আবার একটা সত্তা দেখে নিতে হবে, অগ্নি পৃথিবী বায়ু জল আকাশের মধ্যে ওই নক্ষত্রটা আবার কোন তত্ত্বে পড়ে গেল। কমপ্লিকেটেড ব্যাপার, বেসিক্যালি ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার। তার কারণ অগ্নি পৃথিবী বায়ু জল আকাশের মধ্যে নক্ষত্রটাও পড়ছে। এবার কোন নক্ষত্র, জলতত্ত্বের নক্ষত্র যদি অগ্নিতত্ত্বে পড়ে যায় তাহলে কেমন হবে? কম্বিনেশন বেসিক্যালি। তাহলে সেই নক্ষত্রের উপর যদি কোনো প্ল্যানেট বসে যায়, সেই নক্ষত্রের উপর বায়ু কারক প্ল্যানেট শনি বসে গেল বা রাহু বসে গেল, তাহলে সে কিরকম ফল দেবে? এই জিনিসগুলোকে আমাদেরকে পুরোপুরি কম্বিনেশনে আনতে হয়। সেটাই তোমরা বিচার করে একটা ওয়ে দাও, ওয়ে দিই, তার মানে এগোতে পারে। এইগুলোকে বিচার করে এবার আমি বলবো যে হ্যাঁ, আপনি ডাক্তার হতে পারেন, আপনার জন্য মাইক্রোবায়োলজি খোলা রয়েছে, আপনার জন্য ফিজিক্স খোলা রয়েছে, আপনার জন্য কলাকুশলীর বিভাগ খোলা রয়েছে, আবার আপনার জন্য আর্ট অ্যান্ড স্কালচার খোলা রয়েছে। আপনি কোন দিকে যেতে চাইছেন? সে হয়তো বললো আমি ডাক্তারি ফাক্তারি এগুলো ক্রস করে দিলাম, আমি আর্ট অ্যান্ড স্কালচারে চলে যান। আরো একটু সরল করে যদি বোঝাতে হয়, খুব মানুষ তো যারা দেখছে অনেকেই তো জিনিসটাকে জানেন না, তাদের ক্ষেত্রে যদি বলি এই যে 12টা রাশি মানে 12টা ভাব। 12টা ভাব মানে হচ্ছে যে গতি কি, তোমার গতি কি, চলন কি, তোমার বলন কি, হ্যাঁ, তোমার গমন কিরকম। তাহলে এই 12টা রাশি হচ্ছে, এই 12টা রাশির মধ্যে আমরা চর পাই, আমরা স্থির পাই, আমরা দ্বৈত পাই। আচ্ছা, আমরা অগ্নি পাই, আমরা পৃথিবী পাই, আমরা বায়ু পাই, জল পাই, আকাশ পাই, কিন্তু আকাশ আমাদের জন্মছকে আসে না। আমরা শুধু অগ্নিবৃত্তি বায়ু জল, অগ্নিবৃত্তি বায়ু জল, অগ্নিবৃত্তি বায়ু জল, আর আকাশ হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা আচ্ছা, আমরা এই লক্ষ্যের দিকে ছুটছি। তো এই তুমি কতটা বড় হবে, কিভাবে বড় হতে পারো, তাহলে তোমার অবকাহারা চক্র, তোমার জন্মছক, তোমার বর্তমান দশা, এই প্রত্যেকটা দশায় তুমি কিরম কিরম পাবে, কি কি ফল তুমি পেতে পারো, কোন দশায় তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন দশায় তুমি ক্রিম খাবে, মানুষ দারুণ, এগুলো আমাদেরকে ক্যালকুলেট করে করে বলতে হয়। আর এই ক্যালকুলেট করার জন্য যেটা লাগে সেটা ভাব। আমাদের কি হয়, 12টা ভাব আছে। একটা লগ্ন ভাব, লগ্ন ভাব থেকে আমরা দেহ দেখি। দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ দেখি। তৃতীয় ভাব থেকে আমরা সম্পর্ক দেখি বা আমাদের আয়ু দেখি। চতুর্থ ভাব থেকে আমরা মায়ের জায়গা দেখি, মামা বাড়ির জায়গা দেখি, আমাদের সফলতা দেখি, যে আমরা প্রাইমারি এডুকেশন, সেই এডুকেশনকে আমরা দেখি। পঞ্চম ভাব থেকে আমরা আমাদের স্টেবিলিটিকে দেখবো, আমাদের প্রতিষ্ঠা দেখবো, আমাদের অর্থের প্রতিষ্ঠা দেখবো, আমাদের হায়ার স্টাডিকে দেখবো এবং আমাদের সাংসারিক জীবনকে দেখবো। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের সেক্সুয়াল জায়গা, অর্থাৎ সেক্সুয়ালি আমরা যদি আনহ্যাপি লাইফ লিড করি তাহলে আমাদের ডিভোর্স হতে পারে, তাহলে সেই জায়গা থেকে দেখতে হচ্ছে। তার পাশাপাশি যেটা দেখবে সেটা হচ্ছে রোগ, ঋণ, রিপু, জ্বালা। 6 নম্বর ভাব থেকে আমি দেখবো তোমার কি কি রোগ হবে, তুমি জীবনে কতটা ডেপ্টে পড়বে, অর্থাৎ ঋণগ্রস্ততায় পড়বে, হ্যাঁ ষড়রিপু, কতটায় তুমি, তোমার কত লোন হবে, তারপর তোমার মানসিক জ্বালার কি অবস্থা, তাহলে রোগ, ঋণ আর রিপু মানে তোমার জীবনে কত শত্রু আসবে, তুমি যা কাজ করছো সেখানে কত শত্রু দিচ্ছে। এটা ষষ্ঠ ভাব। সপ্তম ভাব থেকে আমরা ম্যারেজ দেখি আর আমাদের প্রফেশন দেখি, আমরা কি দিয়ে আমাদের ডাল ভাত হবে। আচ্ছা। অষ্টম ভাব হচ্ছে আমরা কত সম্পত্তি রোজগার করতে পারবো এবং আমাদের হেলথের পজিশন কি থাকবে। আচ্ছা। নবম হচ্ছে আমাদের বাবার জায়গা এবং সেটা আমাদের ধর্মের জায়গা, অর্থাৎ আমরা কোন রাইট পথে যাবো নাকি, বা আমরা আমাদের স্পিরিচুয়াল জার্নি আমাদের কিরকম হতে পারে, আমাদের নাইন্থ বলবে। পিতা ধর্ম, ভাগ্য, এই জায়গাটা এবং তোমার ভাগ্যের অবস্থান কি। তা আমরা তো কাজ করি, আমাদের কাজের মধ্যে ধরো 1% আমাদের একটু ভাগ্য দরকার হয়, 99% কর্ম, 1% আমাদের ভাগ্য একটু দরকার হয়। এবার এই 1% ভাগ্য আমাদের কিরকম রয়েছে, তাহলে সেটা আমাদের নবম ভাব থেকে আমাকে দেখতে হচ্ছে। এবার তারপর দশম ভাব তোমার কর্ম কিরকম হবে, একাদশ ভাব তোমার কর্মের দ্বারা তোমার অর্থের প্রাপ্তি কেমন হবে, দ্বাদশ ভাব তোমার মোক্ষ লাভ বা বিদেশ যাত্রা বা তোমার ভ্রমণ বা তোমার ট্রাভেল লাইফে তোমার কত কি হতে পারে। এটা থেকে আমাদের শ্রোতাগণরা মোটামুটি বুঝে গিয়েছে যে আমরা জন্মছকটাকে কিভাবে অ্যানালাইসিস করি। আবার এর মধ্যেই 27টা নক্ষত্র থাকছে। এবার আমাদের একটা গোচর বলে একটা শব্দ আসে, আমরা যখন জন্মাই তুমি দেখবে তোমার একটা জন্মছক যেখানে বৃহস্পতি বসে রয়েছে, আজও তুমি দেখবে সেখানে বৃহস্পতি বসে রয়েছে। আচ্ছা। কিন্তু আমরা যদি গোচর দেখি তাহলে প্রতিনিয়ত কিন্তু গ্রহরা মুভ করছে। তাহলে এই যে গ্রহরা মুভ করছে, সে কখনো অগ্নিতে আছে, বায়ুতে যাবে, জলে যাবে, আবার পৃথিবীতে যাবে, নক্ষত্রগুলোকে পাস করবে, এক একটা রাশিকে পাস করবে। এবার এখানে আমাদের শত্রু রাশি আছে, মিত্র রাশি আছে, সম রাশি আছে, নিরপেক্ষ রাশি আছে। তাহলে কোন রাশির উপর দিয়ে সে পাস করছে, কি কি ফল দেবে, তার মানে আমরা মোদ্দা কথায় বোঝাতে পারলাম যে জ্যোতিষশাস্ত্রটা কি। জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে একটা টুলস। সেই টুলসটা কি, নবগ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র,
27টা যোগ 11টা করণ, এই হচ্ছে আমাদের একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ, তার মধ্যে আমাদের কিছু তিথি রয়েছে, আমাদের দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা। এই হলো আমার হচ্ছে টোটাল টুলটা। আচ্ছা আচ্ছা। এর মধ্যে ফেলে তোমার যা প্রশ্ন, এবার কেউ হয়তো বললো দাদা আমি জীবনে কি করবো, কোন প্রফেশনে যাব, তাহলে আমার একটা জন্মছক থেকে আমি এই টুলটাকে ইউজ করলাম, করে দেখলাম তার 5 রকম পড়াশোনার যোগ আছে, আমি 5 রকম পড়াশোনা লিখে দিলাম, দাদা আপনি এর মধ্যে, বা ভাই তুমি এর মধ্যে কোনটাকে চয়েস করছো, তুমি এই মধ্যে চলে যাও, বা তোমার জীবনে কত পয়সা হতে পারে, মানে বেসিক্যালি একটা গাইড, একটা গাইডলাইন, যে গাইডলাইনটাকে আমাদের তো একটা টুল দরকার হয়, অঙ্কের যেমন সূত্র দরকার হয়, তো এখানেও আমাদের কিছু সূত্র দেওয়া হয়েছে, সেই সূত্রের মধ্যে আমাদেরকে ফেলতে হবে, ডাক্তার হবে না মুক্তার হবে, নাকি তুমি জীবনে কিছু করতে পারবে না, তুমি অনেক চেষ্টা করলে বারবার সফলতা পাচ্ছ, আবার বিফলতা বারবার হচ্ছে, তো তোমার গ্রাফ কি হবে, তার মানে জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে তোমার লাইফের গ্রাফ। তুমি একটা কথা বললে সম্রাটদা, যে তুমি জীবনে কিছু করতে পারবে বা পারবে না, ঠিক আছে, যারা দেখা যাচ্ছে যে জীবনে কিছু করতে পারছে না তথাকথিত ভাবে, ঠিক আছে, অন্যভাবে কেউ নেবেন না, সেটা কি সঠিক ডাইরেকশনে সে তার নিজের এফর্টটা দিতে পারছে না, তার জন্যই কি ব্যাপারটা ঘটছে? হ্যাঁ একদম, তাহলে আমাদের একটু ইনডেপথ দিতে হবে। এবার আমি তোমাকে তো আরো কিছু বলিনি, সেখানে বলিনি কি কি, সেখানে হচ্ছে যে আমাদের নক্ষত্রের পায়া থাকবে, আচ্ছা, নক্ষত্রের চরণ থাকবে, অর্থাৎ তোমার কি অবস্থায় জন্ম, এই চরণটা নির্দেশ করে রবির উপর নির্দেশ করে, 1 2 3 4 রবির 4 অবস্থান। তাহলে সকালবেলায় সূর্যের অবস্থা একরকম থাকে, দুপুরবেলা সূর্য আরেক রকম থাকে, বিকেলবেলা সূর্য আরেক রকম থাকে, রাতে সূর্য আরেক রকম থাকে, আমরা প্রত্যেকে এটা জানি। এই 1 2 3 4 আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করেছি। তার মধ্যে আমাদের 4টে পায়া আসছে, একটা লৌহ পায়া, তাম্র পায়া, স্বর্ণ পায়া, রৌপ্য পায়া। সেটা হচ্ছে তাম্র পায়া নির্দেশ করছে মঙ্গলকে, রৌপ্য পায়া নির্দেশ করছে চন্দ্রকে, তারপর স্বর্ণ পায়া রবিকে, আর লৌহ পায়া শনিকে। এই যে 4টে পায়া পেলে তার মানে 4টে গ্রহ এখানে ডিফারেন্সিয়েট হয়ে গেল, তার মানে তোমার কোন পায়ে তোমার কোন প্ল্যানেট বেঁধে রইল, আচ্ছা হিসেবে, তাহলে তোমার কোন পায়া তোমাকে ডমিনেট করছে। এবার তোমার কোন তিথিতে কোন পক্ষে জন্ম, চন্দ্র কৃষ্ণপক্ষের দিকে যখন আমরা চন্দ্রকে দেখবো তখন আমরা দেখবো যে অমাবস্যার দিকে যাচ্ছে, তার মানে চন্দ্র ম্লান হয়ে যাচ্ছে, আবার মানে কমে যাচ্ছে চন্দ্রের আলো। আবার আমরা যখন শুক্লপক্ষের দিকে যখন দেখছি তখন দেখছি ব্রাইটার হচ্ছে, তার মানে ওয়াইনিং মুন আর ওয়াক্সিং মুনের এই ব্যাপারটা আমরা দেখছি। আমরা কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের এই বিষয়গুলোকে আমরা দেখলাম। আমরা এবার জন্মছকে দেখবো কারো কৃষ্ণপক্ষের চতুর্দশীতে জন্ম, বা শুক্লপক্ষের চতুর্দশীতে জন্ম, বা কারো পূর্ণিমায় জন্ম, কারো অমাবস্যায় জন্ম, তাহলে তার জীবন কেমন হতে পারে। এবার এই যে বিষয়টা হচ্ছে যে একটা মানুষ জীবনে কিছু করতে পারবে না, স্থির রাশিতে যদি ম্যাক্সিমাম প্ল্যানেট বসে থাকে। স্থির রাশিটা কি? স্থির রাশি তার মানে অগ্নি, পৃথিবী, বায়ু, জল আমরা যেমন পেলাম, আমরা চর স্থির দ্বৈত পাই রাশির মধ্যে। তাহলে এটা একটু বলে দিই, সবার সুবিধা হবে বুঝতে। চর মানে হচ্ছে যেটা মুভ করে, স্থির মানে যেটা ফিক্সড, মুভ করে না, দ্বৈত মানে যেটা মুভ করছে আবার মুভ করছে না, ডুয়াল, যার মধ্যে সত্য রয়েছে। চর রাশির মধ্যে মেষকে চর রাশি পাচ্ছি, বৃষকে স্থির রাশি পাচ্ছি, আবার দ্বৈততে আমরা মিথুনকে পাচ্ছি, আবার চরে চলে আসবো কর্কটকে চর পাচ্ছি, আবার কন্যাতে আমরা সিংহকে আমরা স্থির পাচ্ছি, আবার দ্বৈত হয়ে গেল কে কন্যা। তার মানে এইভাবে কর্কট সিংহ কন্যা। আবার তুমি যখন তুলায় আসছো, তুলায় কি হয়ে গেল, তুলা হয়ে গেল চর, আবার বৃশ্চিক হয়ে গেল স্থির, আবার তারপরেরটা হয়ে গেল দ্বৈত, আবার মকর কুম্ভ মিন চর স্থির দ্বৈত। তার মানে কোন রাশি কিন্তু মুভ করে, আবার কোন রাশি মুভ করে না, স্থির রাশি। ম্যাক্সিমাম প্ল্যানেট যদি স্থির রাশিতে বসে যায়, আর কারো যদি স্থির করণে জন্ম হয়, তাহলে তার জীবনে অনেক কিছু নাও হতে পারে। এবং তার আত্মকারক গ্রহ বা আমাত্মকারক গ্রহ যদি নেগেটিভ প্ল্যানেট বা পাপক গ্রহ হয়ে যায়, তাহলে তার জীবনে অনেক চেষ্টা করবেন, কিন্তু তার জীবনে শেষমেশ কোনো পরিণতিতে কোনো দাঁড়াবে না, সাকসেস সে কিন্তু জীবনে তার রেশিওতে আনতে পারলেন না। তার কারণ ম্যাসিভ প্ল্যানেট স্থির রাশিতে। স্থির মানে কি, যে তোমাকে বসিয়ে রাখবে, স্থির করে দেবে, তার তোমাকে তারা মুভ করালো না, তার মানে স্থির রাশির এটা একটা সমস্যা, আচ্ছা বিশাল সমস্যা। তো সম্রাটদা, মানে তুমি একটা বললে যে আত্মকারক গ্রহ, সেই জিনিসটা কি? আমরা যখন দেখি আমাদের ন্যাটাল চার্টে এই যে 9টা গ্রহ যে বসে রয়েছে, তার মধ্যে আমরা রাহুকেতুকে বাদ দিয়ে দিই। রাহুকেতু যেহেতু শ্যাডো প্ল্যানেট, তাই এই রাহুকেতুর উপর হিসেব হবে না, 7টা প্ল্যানেটের উপর হিসেব হবে। এই 7টা প্ল্যানেট কারা কারা? শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ, এই 7টা প্ল্যানেট। এবার এই 7টা প্ল্যানেটের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কোন প্ল্যানেট সব থেকে বেশি ডিগ্রিতে বসে রয়েছে। আচ্ছা আচ্ছা। যে প্ল্যানেট সব থেকে বেশি ডিগ্রি অ্যাকোয়ার করেছে সে হচ্ছে এই চার্টের ডমিনেন্ট প্ল্যানেট, রুলার প্ল্যানেট। আচ্ছা। আবার যে প্ল্যানেটটা আমাত্মকারক গ্রহ একটা হয়, তার মানে আত্মকারক গ্রহ কি রোল প্লে করছে? ক্যাপ্টেনের রোল প্লে করছে। আমাত্মকারক গ্রহ কি রোল প্লে করছে? ভাইস ক্যাপ্টেনের রোল প্লে করছে, বা হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, দুরকম। আমাত্মকারক গ্রহকে যে ন্যাটাল চার্টে সব থেকে মানে বেশি যে ডিগ্রিটা পেয়ে রয়েছে যে গ্রহটা, তারপরের যে ডিগ্রি পেয়েছে, তারপরে হাইয়েস্ট যে ডিগ্রিতে বসে রয়েছে ভাইস ক্যাপ্টেন।
এবার এই যে দুটো প্ল্যানেট আত্মকারক, এই যে দুটো আত্মকারক গ্রহ আর আমাত্মকারক গ্রহ, তার মানে বুঝতে হবে আমরা অনেক সময় জন্মছকে যখন আমরা ক্যালকুলেট করি আমরা অনেক সময় বলি ও নবমপতি, তার মানে এই তোমার খুব ভালো প্ল্যানেট, আমার রাজ্যকারী গ্রহ, আহা কর্কট লগ্ন হলে মঙ্গল আমার রাজ্যকারী গ্রহ, কিন্তু দেখা গেল তার জন্মছকে আত্মকারক গ্রহ হয়ে গেল শনি, তার মানে সপ্তমপতি অষ্টমপতি আত্মকারক গ্রহ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে তোমার জীবন কেমন হতে পারে? তাহলে সপ্তমপতি আর অষ্টমপতি আত্মকারক গ্রহ, যে নাকি মারকপতি আবার বাধকপতি, সেই আত্মকারক গ্রহ সে ডমিনেট করছে তোমার চারটাকে, তার মানে সে কি বাধা দিয়ে দিয়ে নিয়ে যাবে? তো এত ইজি লাইফ তোমাকে দেবে? দেবে তো না। তার মানে আত্মকারক গ্রহটা একটা ভাইটাল পোর্শন, তার মানে জীবনে কতটা আমি কত বড় জায়গায় অ্যাচিভ করব এই আত্মকারক গ্রহ আর আমাত্মকারক গ্রহ বলে দেবে। আচ্ছা, মানে তুমি যেটা বলতে চাইছো, আমার একটা পজিটিভ গ্রহ যদি আমার আত্মকারক গ্রহ হয় তাহলে আমার স্মুথ জার্নি হবে, স্মুথ জার্নি। কিন্তু যদি আমার কোনো শত্রু গ্রহ সো কল্ড সেটা যদি আমার আত্মকারক গ্রহ হয় তাহলে আমাকে লাইফে বাধা দিয়ে দিয়ে এগোবে জিনিসটা, নিয়ে যাবে, এগোবে জিনিসটা। এবারে এর মধ্যে মজা আছে। মজা হচ্ছে মানে কি, তুমি যখন একটা প্ল্যানেট যখন নেগেটিভ জোনে চলে যায় তাহলে সেই প্ল্যানেট কোন কোন ক্ষেত্রে সে ডমিনেট করতে পারে। যেমন শনি অ্যাডমিনিস্ট্রেশনে ডমিনেট করে, শনি শনি লুব্রিকেন্টকে ডমিনেট করে, অয়েল অ্যান্ড ট্রেডকে, রিফাইনারিকে সে ডমিনেট করে। শনি পিছিয়ে পড়া মানব শ্রেণীকে ডমিনেট করছে, পিছিয়ে পড়া শ্রমিক শ্রেণীকে। তার মানে তুমি যদি এই ধরনের রিলেটেড কিছু কাজকর্ম করতে পারো, হতে পারে সে অষ্টমপতি, হতে পারে সে তোমার সপ্তমপতি মানবপতি, কিন্তু সে যখন আত্মকারক গ্রহ তার তো কিছু নিজস্ব ট্রেট আছে, এই ট্রেটে যদি গিয়ে তুমি কাজকর্ম করতে পারো তাহলে তুমি সাকসেস পেয়ে যাবে লাইফে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা কয়েকটা ওয়ে পেয়ে যাচ্ছি, যে ওয়েতে গেলে আমরা সাকসেসটা পেতে পারি। এবার আমি যদি সেই ওয়েতে না গিয়ে অন্য ওয়েতে যাই, অন্য কোনো ধারা সিলেক্ট করি, সেক্ষেত্রেও তো সাকসেসের সেই ব্যাপারটা আমি অতটা লেভেলে পৌঁছতে পারবো না। এবার দেখো সাকসেসের লেভেল আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমরা, তুমি নবতারা চক্র শুনেছো? হ্যাঁ শুনেছো। নবতারা চক্র কি? নবতারা চক্র হচ্ছে যে আমাদের নক্ষত্রগুলো রয়েছে, তো এই নক্ষত্র, তিনটে নক্ষত্র মিলে একটা তারা তৈরি করে, তিনটে নক্ষত্র মিলে একটা তারা তৈরি করে পরিষ্কার হিসেবে। তো আমাদের কি কি নক্ষত্র, আমাদের কি কি তারা আছে? আমাদের জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, 9টা তারা হয়ে গেল। এর মধ্যে 3টে তারা খুব খারাপ, একটা হচ্ছে বিপদ তারা, একটা হচ্ছে প্রত্যরী তারা, একটা হচ্ছে বধ তারা। এবার আমাদের এই যে জন্ম ছকে, আচ্ছা তারপরে যদি আমি সান্নারী চক্র শুনেছো? না, এটা শুনিনি। আচ্ছা, সান্নারী চক্রে কি হয়? জন্ম নক্ষত্র থাকবে, কমল নক্ষত্র থাকবে, বিনাশ নক্ষত্র থাকবে, সাংঘাতিক নক্ষত্র থাকবে, মানস নক্ষত্র থাকবে, সমুদয় নক্ষত্র থাকবে। সান্নারী মানে 6টা নক্ষত্র নিয়ে। আচ্ছা, ঠিক আছে, সান্নারী চক্র 6টা নক্ষত্র নিয়ে একটা চক্র তৈরি হয়। তো এই যে চক্রগুলো, এর মধ্যে তোমাকে দেখতে হবে কি বিনাশ আর সাংঘাতিক। যদি 16 নম্বর আর 23 নম্বরে যদি তোমার কোনো প্ল্যানেট, 16 নম্বর নক্ষত্র আর 23 নম্বর নক্ষত্রে যদি কোনো প্ল্যানেট বসে থাকে তাহলে তোমার হাল খারাপ করে দেবে। মানে ধরি যদি কারোর পুনর্বসু বা পুষ্যা, এটা তার জন্ম নক্ষত্র, তার 16 নম্বর নক্ষত্র তোমাকে হিসেব করে বা 23 নম্বর নক্ষত্র, 23 নম্বর নক্ষত্র হিসেব করে যেতে হবে। আবার নবতারা চক্রে তুমি যদি যাও, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, তাহলে এই যে যখন বিপদের, যদি কোনো বিপদ তারায় যদি কোনো প্ল্যানেট জন্মকালীন বসে থাকে, বধ তারায় যদি জন্মকালীন বসে থাকে, তোমার পঞ্চমপতি বিপদে বসে রয়েছে, তোমার দশমপতি বধে বসে রয়েছে, আমি ধরো হিসেব করলাম, খুবই নেগেটিভ হয়ে যাবে, একদম তো নেগেটিভ হয়ে গেল। তোমার একাদশপতি প্রত্যরীতে বসে রয়েছে, তুমি ইনকাম করবে কোথেকে? তোমার তো সব শেষ। তুমি বলে সম্রাট আমি তো 20 ঘন্টা কাটি, আরে তুমি 20 কেন, তুমি 24 ঘন্টায় দিন হয় 48 ঘন্টা কাটো, মাল্টিপল করে নাও, তাতেও কোনো লাভ নেই। তোমাকে স্ট্রাগল পেতেই হবে, স্ট্রাগল কেন? এত হার্ডেল আসবে তুমি ডিপ্রেসড হয়ে যেতে পারো। এবার সেখান থেকে বেরোনোর উপায় কি? তার কি বেরোনোর উপায় নেই? সে কি মরে যাবে নাকি, বা সে কি মানে জীবন যাত্রা ছেড়ে দেবে নাকি? না না, সেখান থেকেও তো উপায় আছে। আমাকে বের করার উপায় আমাকে শাস্ত্র দিয়ে রেখেছে, অঙ্ক আমাকে দিয়ে রেখেছে, তাহলে অঙ্কের মতো করে তোমাকে চলতে হবে। ওই যে বললাম নেগেটিভ যাহা, রবীন্দ্রনাথ বলে গেছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো তোমার যে নেগেটিভ গ্রহ, সেই নেগেটিভ গ্রহর আচরণকে যদি তুমি অ্যাডপ্ট করে নাও, সে যদি আত্মকারক বা আমাত্মকারক গ্রহ হয়ে যায়, তাহলে সেই তোমাকে রাজার মতো জীবন দিয়ে দেবে। মানে জিনিসটাকে দেখার তরিকাটা বদলাতে, দৃষ্টিভঙ্গিটাকে পুরো বদলে দিতে হবে। পরিষ্কার হিসেব, এই যদি দৃষ্টিভঙ্গিটাকে আমি বদলে দিই তাহলেই হয়ে গেল। আজকে ধরে নেওয়া যাক তোমার অষ্টমপতি বত্তারায় বসে রইল। অষ্টমপতি বত্তারায় বসে রইল, বদ মানে কি? বেধা। তাহলে বেধার কাজ কি কি হতে পারে? কসাই হতে পারে, কসাই হতে পারে। আর কি কি বেধার কাজ হতে পারে? যদি গভর্নমেন্ট রিলেটেড বিধতে পারে, কে কে? জজ, একদম। আর কে বিধতে পারে? প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে তুমি পুলিশের ডিপার্টমেন্টে চলে যেতে পারো, আইএএস হতে পারো, আইপিএস হতে পারো, ডব্লিউবিসিএস অফিসার হতে পারো, কমিশনারেট হতে পারো, বিডিও হতে পারো, তুমি জাজ হতে পারো, তুমি অ্যাডভোকেট হতে পারো, তুমি কোনো কনসালটেন্ট হতে পারো। এবার ধরে নাও শনি অষ্টমপতি, তাহলে শনি যদি অষ্টমপতি, সে যদি জলরাশিতে বসে গেল, কেমন? সে যদি জলরাশিতে বদ তারায় বসে গেল বা বিপদ তারায় বসে গেল, তাহলে আমি তোমাকে ডাক্তার হতে বলবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেন? বৃহস্পতি ধরো তোমার সপ্তমপতি অষ্টমপতি, সে ধরো বত্তারায় বা বিপত্তারায় বসে রয়েছে, তাহলে আমি তোমাকে ডাক্তার হতে বলবো কেন? বত্তারা তার মানে বেদা, তার মানে সেখানে তুমি তো অপারেশন করে তুমি একটা সার্জন হতে পারে। সার্জন হতে পারে, সে তো ভালো সার্জন হয়ে যেতে পারে। তার মানে এই জায়গাগুলো, তোমার অষ্টমপতি যদি বত্তারায় বসে থাকে তাহলে তুমি মানুষের মঙ্গল করতে পারো, তাহলে ওয়াই নট, তুমি তন্ত্রবিদ কেন হবে না? তুমি তো বড় তান্ত্রিক হয়ে যেতে পারো। আচ্ছা, ছেড়ে দাও, তোমার তো একটা পডকাস্ট আছে না, তোমার তো একটা চ্যানেল আছে যেখানে তুমি ভূত নিয়ে কাজ করো, হ্যাঁ, তাহলে এই ভৌতিক জিনিসগুলো কাজ কারা কারা এনজয় করতে পারে? যাদের অষ্টমপতি বত্তারায় বিপত্তারায় প্রত্যরী তারায় বসে থাকে, তারা ভৌতিক জিনিসগুলো এক্সপিরিয়েন্স করে, তারা ভগবান দর্শন করে নিতে পারে। যাদের খেমে বসে থাকে, যাদের অষ্টমপতি খেমে বসে থাকে, তারা ভগবান দর্শন করতে পারে, দেব দর্শন করতে পারে। বিপদ প্রত্যরী আর হচ্ছে বধে বসে থাকবে, তারা এইরকম অকাল্ট ব্যাপারগুলো তাদের কাছে, তারা হঠাৎ তুমি বসে রয়েছে, তোমার মনে হবে যেন ঠান্ডা হাওয়া তোমাকে ছুঁয়ে চলে গেল, তুমি ফিল করো এগুলো? কখনো হয়েছে, কখনো কখনো ফিল হয়েছে। তো আবার অষ্টমপতি আর সপ্তমপতি যদি তোমার বত্তারা বা বিপত্তারায় পড়ে রয়েছে, তাহলে তার আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। আমার একটা প্রোগ্রাম করেছিলাম আমার চ্যানেলে, আমি সুশান্ত সিং রাজপুরের পুরোটা বলেছিলাম, তার কিন্তু 4টা বলেছিলাম, তার কিন্তু অষ্টমপতি খুব খারাপ জায়গায় এবং মঙ্গল কেতু কানেক্টেড। আর আমি দেখেছি জন্মছকে যদি কারো কারো মঙ্গল কেতু কানেক্টেড থাকে, তারা এরকম ভূতের দর্শন পেতে পারে, তারা নিজেদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে, তাদের রোগগ্রস্ততার দিকে চলে যেতে পারে, তারা জীবনে চাইবে অনেক বড় হতে কিন্তু বড় হতে পারবে না। আচ্ছা, ডিউ টু অপারেশন, তাদের লাইফে এত অপারেশন হবে। আমি শুনেছি সম্রাটদা, এই যে যারা মৃত ব্যক্তি তাদের চার্ট নাকি দেখতে নেই, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন। একদমই তাই। কেন দেখতে নেই? তার কারণ হচ্ছে যে তুমি একটা, এবার ধরো তুমি একটা আত্মাকে তো তুমি আবার সেই জাগ্রত করছো। আচ্ছা আচ্ছা, তুমি তো সেই যে আত্মাটা নেই, তার তো জন্ম হয়ে যেতে পারে, কেমন? তাহলে আবার তাকে নিয়ে আমি হিসেব কেন করবো? সেই হিসেবটা তো ভুল হিসেব। এবং আমারও তো সে অরা, সেখানে তো আমার অরাটা ঠিক হবে না। নিজের অরাটাকে তো আমি মানে খুব নেগেটিভ জোনে নিয়ে চলে যাচ্ছি, বিপদের আশঙ্কা থেকে যাবে না, আমারও তো, সে তো আমাকেও অ্যাটাক করতে পারে। এগুলো হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু এগুলো খুব ফ্যাক্ট। মানে আমি জীবনে যা পেয়েছি তুমি সেগুলো কল্পনা করতে পারবে না, এগুলো আমরা দেখেছি। আমার জীবনেও এরকম হয়েছে যে মৃত ব্যক্তির ছক নিয়ে আমার কাছেও এসছে। আচ্ছা আচ্ছা, কেমন? তো আমি দেখার পরে আমি বুঝতে পেরেছি যে এটা মৃত ব্যক্তির ছক, এবং তিনি স্বীকারও করেছেন হ্যাঁ এটা মৃত ব্যক্তি। তারপরে আমি তাকে পয়সা ফেরত দিয়ে দিয়েছি এবং আমি বলেছি যে আর কোনোদিন এগুলো করবেন না। তার কারণ মৃত ব্যক্তির ছক দেখলে আমারও ভেতরের যে ভাইব্রেশন সেটাও নষ্ট হয়, যার ছক দেখছি সেটাও নষ্ট হচ্ছে, এবং যার ফ্যামিলির লোক তারও ভাইব্রেশন নষ্ট হচ্ছে। আচ্ছা, মানে তাদের উপরে এফেক্ট আসতে পারে, ডেফিনেটলি আসবে। ওকে। এবং কোথাও না কোথাও তুমি বাস্তুর নেগেটিভিটিকে বাড়াচ্ছ, এবং মৃত ব্যক্তির ছক বাড়িতেও রাখতে নেই, মৃত ব্যক্তির ছক বাড়ি থেকে দূর করে দিতে হয়, কারণ তার এই লাইফটা নেই। তো জন্ম ছক কেন? জন্ম ছক মানে তোমার মৃত্যু অব্দি ক্যালকুলেশন, মৃত্যু হয়ে গেছে তার মানে এই জন্ম ছকের আর তো কোনো কাজ নেই, আর তো প্রয়োজন নেই, তাহলে সেটাকে ডিসমেন্টেল করে দেওয়াই উচিত। আমি এখানে আসি সম্রাটদা, তুমি একটা কথা বা একটা টার্ম ইউজ করলে আমরা একটু সরলীকরণ করতে চাইছি। এই যে লগ্নপতিটা কি? আমাদের জন্মছকের মধ্যে একটা জায়গায় লং লেখা থাকে, যে রাশিতে লং লেখা থাকবে সেই রাশির যে অধিপতি গ্রহ সে হবে লগ্নপতি। ধরো তোমার লগ্ন, আমি ধরে নিলাম ধনুতে তোমার লগ্ন লেখা আছে, তাহলে ধনু লগ্নের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি, তাহলে বৃহস্পতি হচ্ছে লগ্নপতি। তোমার মকর লগ্ন, তাহলে মকর লগ্নের অধিপতি গ্রহ শনি, তার মানে তোমার লগ্নপতি হলেন শনি। আচ্ছা আচ্ছা, আর সেই লগ্নপতিকে এক কনসিডার করে আমরা গণনাটা করব। সেই লগ্নপতিকে এক ধরবো, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা টুকটুক করতে করতে 12 নম্বর ঘরে যাব। রাহুকেতুর হিসেবটা কিন্তু আলাদা, রাহুকেতু কিন্তু ক্লকওয়াইজ করে, কারণ রাহুকেতু টাইমকে রিপ্রেজেন্ট করে। রাহু মানে ঘড়ির বড় কাটা, কেতু হচ্ছে ঘড়ির ছোট কাটা। এই জন্য এরা সবসময়, আর কেন অ্যান্টি ক্লকওয়াইজ করে, তার মানে আমার জন্ম হলো, আমার জন্ম সময় চলছে, আর জন্মের পরে আমিও মৃত্যুর দিকে এগোচ্ছি, তার মানে এই যে কানেকশন, আমি কোথাও না কোথাও মৃত্যুকে কানেক্ট করছি, লুপ একটা, এই লুপটাকে আমার দেখানো হয়েছে। এইটাও কিন্তু একটা আমাদের একটা হিসেবের একটা অঙ্গ। কেমন? কেন? তার মানে কোথায় গিয়ে বারবার রাহু, এই যে রাহু তার যাত্রাপথে কতবার তোমার শনিকে মিট করবে, কতবার তোমার বৃহস্পতিকে মিট করবে, কতবার তোমার চন্দ্রকে মিট করবে, মানে এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং পার্ট। জ্যোতিষের মাধ্যমে কারোর মৃত্যু ক্যালকুলেট করা যায়? ডেফিনেটলি, আমাদের সবার আগে 3 নম্বর ভাব দেখতে হবে। এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি একটাই কথা বলি যে আমি কাকে ফোরকাস্ট করছি, যাকে ফোরকাস্ট করছি সে পৃথিবীতে কতদিন আছে। যদি পৃথিবীতে বেঁচে থাকে খুব ভালো কথা, তাহলে দেখবো যে পৃথিবীতে বেঁচে আছে ঠিকই, সে 60 বছর 70 বছর বেঁচে থাকবে, কিন্তু সে কি সুস্থ না অসুস্থ অবস্থায় থাকবে? সে যদি অসুস্থ অবস্থায় থাকে, তাহলে তাকে আমি যদি বলি আপনার জীবনে আপনি গোল্ড মেডেল নেবেন, কোথা থেকে গোল্ড মেডেল নেবেন? সে তো অসুস্থ, সে তো কাজই করতে পারছে না, সে না পড়তে পারছে না বিছনা থেকে উঠতে পারছে, সে তো অসুস্থ। তার মানে এই জায়গা 3 আমাদের দেখে নিতে হচ্ছে, 8 আমাদের দেখে নিতে হয়। তার মানে প্রথম কথা, সে বাঁচবে কতদিন, যদি বেঁচে থাকে সুস্থভাবে বাঁচবে কতদিন, যদি সুস্থভাবে বেঁচে থাকে তাহলে তাকে প্রেডিকশন দাও, আর যদি সুস্থভাবে বেঁচে না থাকে তাহলে আমরা ভাঁজ করি, আমি বলি আর কোনো জ্যোতিষী দেখাতে হবে না, বা আমরা যেটা বলি আর কোনো জ্যোতিষী দেখাতে হবে না, আপনার জীবন খুব ভালো যাবে। তার কারণ আমরা জানি তাকে যদি আমি নেগেটিভটা বলে দিই, সে আরো আমার কারণে আরো তাড়াতাড়ি নেগেটিভ জোনে চলে যাবে।
ওকে, মানে এটা এগুলো আমাদের বলাও বারণ যে আপনি আর হয়তো পৃথিবীতে আর বেশি দিন নেই। আমরা যদি দেখে নেওয়ার পর আমরা আর বেশি দূর প্রেডিকশন দিই না। আবার আমি অনেক সময় যেটা করি, আমি একটা দশা অব্দি দেখি, যে দশায় দেখি খুব প্রবলেম, সেই দশার তলায় আন্ডারলাইন করে দিতে। আমি জানি যে ওই দশা অব্দি তার প্রচুর প্রবলেম চলবে, বা ওই দশার পর তিনি আর নেই। এত কিছু ক্যালকুলেট করেছে, এত কিছু ক্যালকুলেট করতে হয় ভাই। এত কিছু যদি ক্যালকুলেট না করি তাহলে যেটা হবে, আমার সামনের মানুষটাকে আমি মিসগাইড করে ফেলবো। কারণ মৃত্যুর পর তো তার জীবনটা নেই। মৃত্যুর পর জীবন নেই। আমার কাছে একটা বাচ্চা ছেলে আসলো, সে বললো দাদা আমি ডাক্তারি পড়তে চাই, আমি মেডিকেল নিট ক্র্যাক করবো। খুব ভালো কথা। আমি দেখলাম তার যা শরীরের অবস্থা, সে বেচারা 12 ঘন্টা কেন 6 ঘন্টাও পড়তে পারে না। আমি তাকে বলবো তুমি নিটটা ক্র্যাক করতে পারবে? বা একটা নিট ক্র্যাক করতে গেলে তোমাকে তো প্রচুর পড়াশোনা করতে হবে। আরে বাবা, আমি জ্যোতিষীকে দেখালাম, পাথর করে নিলাম, তাহলে তো আর নিট ক্র্যাক করা যায় না। জ্যোতিষী কি বলবে, তোমার মেডিকেল হতে পারে কি পারে না? যদি হতে পারে তাহলে 18 ঘন্টা দেদার খেটে নাও, হয়ে যাবে। আর যদি যোগ না থাকে তাহলে কোনো ওই টাকা দিয়ে হওয়া ছাড়া আর কোনো উপায়। এখন তুমি যদি পডকাস্ট না করে তুমি যদি মুদিখানার দোকান দিতে, তোমার কি ভালো হতো? হতো না, কারণ তোমার রবি রাহু অগ্নি রাশিতে কানেক্টেড, তোমার সেই জায়গায় হবে না। হ্যাঁ, তুমি যদি এখন ইলেকট্রনিক্স ডিভিশনকে কানেক্ট করে নাও, তোমার জন্য খুব ভালো হতে পারে। তোমার রবি রাহু নিশ্চয়ই অগ্নি রাশিতে কানেক্টেড বলেই তুমি আজকে পডকাস্ট করছো, তুমি আজকে ইউটিউবে চ্যানেল খুলে বসেছো। যাদের শুক্র জলরাশিতে কানেক্টেড, বা এই রবি রাহু কানেক্টেড এবং শুক্র জলরাশিতে কানেক্টেড, বা জনকারক নক্ষত্রে কানেক্টেড, বা শুক্র পৃথিকারক নক্ষত্রে কানেক্টেড, তারা ফুড ব্লগার। আচ্ছা, কি বললাম বুঝতে পারছো? তারা বিভিন্ন ফুড ব্লগার করছে, তারা বিভিন্ন ফুড ব্লগিং গুলো করে যাচ্ছে। যাদের রাহু নবমে, বা যাদের রাহু দ্বাদশে, বা যাদের রাহু ষষ্ঠে, তারা ট্রাভেল ব্লগ করে। আচ্ছা, ওকে, তারা ট্রাভেল ব্লগার। এগুলো ডিটারমাইন করা যায়। তোমার মধ্যে দেখো, তোমার অষ্টমপতি নিশ্চয়ই এমন কোনো জায়গায় কানেক্টেড যার জন্য তুমি পডকাস্টে এসছো। হ্যাঁ, তোমার নবমপতিও এমন একটা জায়গায় কানেক্টেড যার জন্য তুমি পডকাস্টে আসছো। এবং শুধু পডকাস্ট না, তোমার মাইথোলজি, তারপর তোমার অকাল সায়েন্স, এগুলো ভালো লাগে কেন? তোমার নবমপতি কোথাও না কোথাও কানেক্টেড। আমি কি বললাম, পিতা ধর্ম ভাগ্য, আমি জানি না তোমার ছকটা এখন আমার মনে নেই, তো তোমার ছকটায় দেখো সেখানে নবমপতি কোথাও না কোথাও কানেক্টেড থাকবে। আর একটা জিনিস বলি, যে আমাদের মধ্যে যে রুচিটা আছে না, সেই রুচিটা কিন্তু আমাদের গ্রহের জন্যই তৈরি হয়েছে। ওকে, একটা মানুষ মাংস খেতে ভালোবাসে, তার মানে মনে করবে তার মধ্যে তামসিক ব্যাপারটা, তার জন্মছকে তামসিক ব্যাপারটা রয়েছে, সেই জন্য সে মাংস খেতে ভালোবাসে। এবং দেখো, যার যার খাবার হ্যাবিটটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এখানে জ্যোতিষের ভিত্তিতে কথা বলছি। এবার জ্যোতিষের ভিত্তিতে যদি কথা বলতে হয়, তাহলে তামসিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমাকে একটু অ্যানিমেল প্রোটিন বা মাছ, মাংস, ডিম খেতে হবে। হ্যাঁ, যদি তোমার মধ্যে সাত্ত্বিক গুণাবলী থাকে, তাহলে তোমার মধ্যে পুরোপুরি ভেজ প্রোটিন নিতে হবে। যদি তোমার মধ্যে রাজস্বিক গুণাবলী থাকে, তাহলে তোমাকে ভেজ প্রোটিনও নিতে হবে, অ্যানিমেল প্রোটিনও নিতে হবে, খুব ব্যালেন্সড ওয়েতে। আচ্ছা, যে তোমার অষ্টমপতি বা তোমার চন্দ্র হয়তো পাপক গ্রহ দ্বারা বসে রয়েছে, তার মানে তোমার চন্দ্র পাপক গ্রহ দ্বারা যদি বসে থাকে, তোমার মন তোমার ছটফট করছে, তোমার সামনে বড় পরীক্ষা রয়েছে, তুমি পরীক্ষা দিতে যেতে পারছো না, বা তুমি তার প্রিপারেশন ভালো করে হচ্ছে না, বা তোমার বড় যাই হোক কোনো কর্মকাণ্ড রয়েছে, তার প্রিপারেশন তোমার ভালো করে হচ্ছে না। কেন? তার কারণ তোমার চন্দ্র কোনো না কোনো মেলিফিক প্ল্যানেটের সাথে বসে রয়েছে। তাহলে তোমাকে এই চন্দ্র মেলিফিক প্ল্যানেট হয়ে সাথে বসে আছে বলেই তোমার মধ্যে এত উদ্দীপনা, তুমি ছটফট করছো, হচ্ছে না কেন বারবার, দূর আমার কি দ্বারা কিছু হবে না, দুটো জ্যোতিষী দেখাই, কেন হচ্ছে না, বারবার আমি করছি। এই যে প্যালপিটেশনটা, এই যে একটা ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনটাকে তাকে কাম হয়ে যেতে কমাতে গেলে তাকে একটু ফুড হ্যাবিট দিতে হবে। তার মানে তার মধ্যে তামস গুণ বেড়ে গেছে, এবার সাত্ত্ব গুণে আনো। সত্যগুণ মানে তার মধ্যে ওয়াটার কম্পোনেন্ট একটু আনো, তার মধ্যে পৃথ্বীতত্ত্বের কম্পোনেন্ট একটু আনো, তাকে একটু ফলাহার বেশি খেতে বলবো, তাকে পেঁয়াজ রসুন সেই সময় আমি কম খেতে বলবো, তাকে বলবো অ্যানিমেল প্রোটিন সেই সময় তুমি কমিয়ে দাও, তখন তুমি দুধ ঘি এগুলো একটু কমিয়ে দাও, একদম সাত্ত্বিক আহার। তার মানে আমার যে টেম্পারামেন্টটা এখানে রয়েছে, সেই টেম্পারামেন্টটাকে আমার লুজ করে এখানে আনতে হবে, তবে কি আমি একটা জায়গায় ফোকাস করে কাজ করতে পারবো। আমার টেম্পারামেন্ট আগুন তো এখানে চলছে, আমার মাথা অগ্নিতে ভর্তি, মানে অগ্নির গুণ যখনই বেসে যাবে তখন তুমি ছটফট হয়ে যাবে। এই জন্য তোমাকে সত্যগুণ নিয়ে আসতে হবে। অগ্নিতত্ত্বের রাশির লোকেদের একটু মাছ মাংস খাওয়া উচিত, কিন্তু কোনটাকে ব্যালেন্স করতে হবে? জলটাকে প্রচন্ড পরিমাণে ব্যালেন্স করতে হবে। জল যদি অধিক হয়ে যায় শরীরে, তাহলে আগুন কমে যাবে। আচ্ছা, তাহলে তার রাশির যে সত্তা সেটা কমে গেল। ব্যাপারটা আমি যতটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, কি খাচ্ছি বা না খাচ্ছি, রং সেটার মাধ্যমে আমাদের ভাগ্যটা ডিটারমাইন করতে পারছি, মানে একটা স্পেসিফিক ওয়েতে যেতে পারছি যেখানে আমার ভাগ্যটা আমাকে সাথ দেবে। একদমই তাই। আজকে তোমার ধরো মকর লগ্ন বা তোমার কুম্ভ লগ্ন, তোমার শনি হচ্ছে আত্মকারক গ্রহ, তাহলে আমি তোমাকে বলবো ব্ল্যাক পড়ো আর ব্লু পড়ো। তুমি যত প্রফেশনাল জায়গায় যাবে ব্ল্যাক অ্যান্ড ব্লু পড়ে যাও, তোমার যা কাজ হবে সব অ্যাকসেপ্টেড ম্যাক্সিমাম টাইমে। তোমার চন্দ্র আত্মকারক গ্রহ, শুক্র আত্মকারক গ্রহ, আমি তোমায় বললাম, বা তোমার লগ্ন হয়তো কর্কট লগ্ন, বা তোমার লগ্ন হয়তো বৃশ্চিক লগ্ন, আমি তোমায় বলবো তুমি প্রচুর পরিমাণে হোয়াইট পড়ো, গ্রে পড়বে না, ডার্ক কালার পড়বে না, সবসময় উজ্জ্বল কালার পড়ো, বা তুমি ওখানে গ্লসি রেড পড়লে, গ্লসি পিঙ্ক পড়লে, গ্লসি অরেঞ্জ পড়লে, তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা সম্রাট দা, কয়েকজনের নাম বলছি, জওহরলাল নেহেরু, সচিন তেন্ডুলকর, ধীরুভাই আম্বানি, বিল গেটস, ডক্টর রাধাকৃষ্ণন, এদের প্রত্যেকের মধ্যে একটা কমন জিনিস যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে তাদের প্রত্যেকের কালসর্প দোষ ছিল।
কালসর্প দোষ থাকলে মানুষ বলেন, বা আমরাও শুনেছি, মানুষ লাইফে নাকি উন্নতি করতে পারে না, সবকিছু আটকে যায়, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। যদি সেটাই হয় তাহলে এনারা নিজেদের লাইফে এতটা উন্নতি কি করবে? খুব ভালো প্রশ্ন, জানা তো এটা মানে আজকে কালসর্পটা বিক্রি হচ্ছে, পরিষ্কার কথা। আচ্ছা, তুমি যদি সত্যিকারের শাস্ত্রে যাও বা সত্যিকারের পুঁথিতে যাও তাহলে দেখবে যে কালসর্পের কোনো বর্ণনাই দেওয়া হয়। কালসর্প বেসিক্যালি দোষটা কি, মানে কি বলা হয়? বলা হয় যে রাহু কেতুর একদিকে কোনো গ্রহ না থাকলে নাকি কালসর্প হয়, বলা হয়। আচ্ছা, সেগুলো আমি কিন্তু আমরা শাস্ত্র যখন আমরা অধ্যয়ন করেছি বা আমরা যখন মাস্টারমশাইয়ের কাছে পড়ছি, আমরা আমাদের পড়ার সময় কিন্তু এগুলো পাইনি। আমরা যেটা পেয়েছি যে রাহু কেতুর একদিকে যদি গ্রহ না থাকে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে বড় অধ্যায়ে চলে যেতে পারে, যা ক্রস করা আর 5 জনের পক্ষে অসাধ্য। আচ্ছা, আচ্ছা, যেমন ধরো সচিন তেন্ডুলকারের তুমি কতগুলো সেঞ্চুরি জানো। এইটা আমাদের এই রাহু কেতুর একদিকে যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেটা উইন্ডমিলের মতো কাজ করে, তাহলে সেই চক্রটা খুব ভালো ঘুরতে থাকে। হ্যাঁ, আচ্ছা, আমাদের সুখদেব বলে একটা ঘটনা আছে, মানে একজন আছেন মনীষী, তার শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি, তিনিও জ্যোতিষ শাস্ত্রের অনেক কিছু লিখে গিয়েছেন। তিনি যেটা বলছেন যে রাহু কেতুর একদিকে যদি কোনো গ্রহ না থাকে এবং চন্দ্র হইতে যদি আগামী 6 ঘরের মধ্যে সমস্ত গ্রহ যদি অবস্থান করে তাহলে সেই চার্ট অতি উত্তম এবং তিনি 1.5 মধ্যে একজন হবে। ওকে, বুঝতে পেরেছো? কালসর্প মানে আজকে অনেকে বলবে কেউ 42 রকমের কালসর্প, কেউ বলে 12 রকমের কালসর্প, কারো কাছ থেকে তুমি 36 রকমের কালসর্প পাবে, হ্যাঁ, কারো থেকে 48 রকমের কালসর্প পাবে। এগুলো পুরোটাই ম্যানমেড, মানে এগুলো জ্যোতিষীরা তৈরি করেছে। জ্যোতিষীর আজকালকার জ্যোতিষীরা দুটো পয়সা ইনকাম বেশি করবে বলে, যার জন্য এই দোষগুলোকে নিয়ে এসছে। বেসিক ফান্ডা হচ্ছে যে দেখো, আমি যদি খুব বলি অনেকে রেগে যাবেন, তার কারণ হচ্ছে যে এখন আমাদের এই চারপাশে যে সমস্ত জ্যোতিষীরা ঘুরে বেড়াচ্ছেন তারা কেউ পড়াশোনা জানেন না। কিছু মানুষ আছেন যারা খুব পড়াশোনা জানেন, যারা ভালো জ্যোতিষী, তারা হয়তো লাইম লাইটে নেই, কিন্তু ম্যাক্সিমাম তুমি যাদেরকে দেখছো লাইম লাইটে আছে বা বিভিন্ন জায়গায়, কাল সর্পদোষকে তোমাকে বেচতে হবে। শুধু কাল সর্পদোষ কেন, তার পাশাপাশি আরো অনেকগুলো টার্ম আছে, তুমি কি জানো? মাঙ্গলিক, এই তো তুমি জানো, সাড়ে-সাতি, এই তো তুমি জানো, তাহলে মাঙ্গলিকও জানো, সাড়ে-সাতিও জানো। তাহলে এই 3টে টার্ম দিয়ে মানুষকে পুরো কুক্ষিগত করে রাখা হয়, একদম এক ঘরে করে রাখা হয় যে ভাই তোমার মাঙ্গলিক, তোমার কাল সর্প, তোমার সাড়ে-সাতি। আবার এখন একটা নতুন আরেকটা প্রচলন শুরু হয়েছে, ডাইয়া, শনির ঢাইয়া শুরু হয়েছে, আরেকটা প্রচলন শুরু হয়েছে, বুঝতে পেরেছো? সে নাকি চন্দ্রের সমসপ্তম দিয়ে যদি নাকি শনি পাস করলে নাকি সেটা ঢাইয়া হয়ে যায়। জানি না এগুলো কোথা থেকে আসে। দেখ, ব্যাপারটা হচ্ছে যে খুব পরিষ্কার করে বলি, অনেকের খারাপ লাগতে পারে, এখন মিডিয়ার যুগ। তুমি জ্যোতিষী, তোমাকে কেউ চেনে না, তাহলে তোমায় কি করতে হবে? তোমাকে বিজ্ঞাপনে যেতে হবে। এবার তুমি যখন এই বিজ্ঞাপন যাচ্ছ, তুমি যখন একটা বড় বড় চ্যানেলে বসছো, সেই বড় বড় চ্যানেলের একটা রেট আছে। কেউ 50,000 টাকা নিচ্ছে, কেউ 60,000 টাকা নিচ্ছে, কেউ 1 লক্ষ টাকা নিচ্ছে। তো 25 মিনিট তুমি প্রোগ্রাম করবে, তুমি যদি 50,000 টাকা দাও, এবার তুমি যদি প্রতি মাসে যদি সপ্তাহে 3টে করে প্রোগ্রাম হয় আর মাসে যদি তোমার 12টা প্রোগ্রাম হয়, তাহলে তোমার 5 12 60 6 লক্ষ টাকা দিতে হবে ওই কোম্পানিকে যেখানে তুমি বিজ্ঞাপন দিচ্ছ। এই 6 লক্ষ টাকা তুমি কি বাড়ি থেকে দেবে? না। তাহলে সেই 6 লক্ষ টাকা তুমি কোথা থেকে তুলবে? বিজনেস করতে হবে। বিজনেস করতে গেলে তোমায় কি করতে হবে? মানুষকে রেমেডি দিতে হবে। মানুষকে রেমেডি দিতে হলে তাহলে তোমাকে কি করতে হবে? মানুষ তো ভাই তোমার চাকরি হচ্ছে না তার জন্য রেমেডি দেবে না। তুমি মানুষকে এমন কিছু টার্ম বলে দাও যে ভাই তোমার কাল সর্প দোষ আছে, তোমার জীবনে কিছু হবে না। মানুষ ভয় পেয়ে যাবে, এই আমার জীবনে কিছু হবে না, তাহলে আমি টাকা কামাতে পারবো না, আমি রোজগার করতে পারবো না, বাড়ি করতে পারবো না, গাড়ি করতে পারবো না, তাহলে তো শেষ। যার জন্য কাল সর্প দোষকে আনা হয়েছে। শনির সাড়ে-সাতিকে কেন দেওয়া হলো? তার কারণ এই ব্যাপারটা, এটা একটা ট্রিকি ব্যাপার করে দেওয়া হলো যে চন্দ্রের থেকে শনি একটা রাশিতে 2.5 বছর ধরে যাবে, তাহলে চন্দ্রের আগের ঘরে, চন্দ্রের ঘরে আর চন্দ্রের পরের ঘরে, এই 3টে ঘর পাস করতে মোটামুটি শনি 7.5 বছর লেগে যাবে। তাহলে জ্যোতিষীরা ভাবলো তাহলে একটা মানুষকে 7.5 বছর ধরে ভয় দেখানো যাবে, তাই তো? তাহলে যেই 7.5 বছর ধরে যে আমি ভয় দেখালাম, তখনই কি বললাম যে ভাই তোমার কিন্তু এবার রোজগার আটকে যাবে, তোমার কিন্তু ডিভোর্স হয়ে যাবে, তোমার সন্তান মারা যেতে পারে, তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। তখনই মানুষ কি করে ভাই, তাহলে বাঁচার উপায় তখন বললো রেমেডি যাগযজ্ঞ করতে হবে। কত খরচ? 1 লক্ষ টাকা, তার কারণে 6 লক্ষ টাকা দিতে হবে তো কোম্পানিকে। তার মানে তোমার মোটামুটি এটা ধরে নাও 10 লাখ টাকার একটা প্যাকেজ। তার মানে 10 লাখ টাকা তোমাকে এক্সপেন্স করতে হচ্ছে। তাহলে তোমাকে সেই চ্যানেলের পয়সা তোমাকে মার্কেট থেকে তুলতে হবে, তুলে সেই চ্যানেলকে পেমেন্ট করতে হবে, তাহলে তোমাকে রেমেডি বেচতে হবে। এই জন্য এখন ব্যাপারটা হয়েছে কি, আমিও কোনো একটা সময় চ্যানেলে প্রোগ্রাম করতাম এবং সেগুলো পুরো ধাপ্পাবাজি কেস। আচ্ছা, আজকে যত চ্যানেলে তুমি যাবে না কেন, সব ধাপ্পাবাজি কেস। এরা পয়সার বিনিময়ে যা কিছু করে দিতে পারে। ওকে, কেমন? তার কারণ হচ্ছে তুমি একটা চ্যানেলে বসে প্রোগ্রাম করছো, সেই চ্যানেলে তুমি একটা কলারকে নিলে, সেই কলার কি জামা পরে দাঁড়িয়ে রয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, অসম্ভব। বা সেই কলার কি প্রবলেমে নিয়ে ফোন করছে, এক্স্যাক্ট তুমি ওই প্রবলেমটাই ওখানে 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছ। এগুলো তো বেসিক্যালি খুব কম দামি চ্যানেল, এগুলো কোনো ফ্রি টু এয়ার চ্যানেল। এবার এই সব বা ডিজিটাল চ্যানেল, এবার এরা কি করছে, অন কল নিচ্ছে, তুমি তো শুধুমাত্র যে হোস্ট আর যে গেস্ট তাকেই দেখতে পাচ্ছ, বাকি তো আর কাউকে দেখতে পাচ্ছ না। এবার যখন কলার ফোন করছে, তার সম্বন্ধে সমস্ত কিছু ব্যাক অফিস থেকে জেনে নিল
জেনে নেওয়ার পরে এবার তিনি হয়তো বললো যে আমার ছেলের চাকরি হচ্ছে না, এই জন্য আমি ফোন করেছি। ঠিক আছে, এবার ওরা একটা প্ল্যাকার্ডের মধ্যে লেখা থাকবে যে চাকরির জন্য ফোন করেছে। এই প্ল্যাকার্ডটা পেছন থেকে দাঁড় করিয়ে রাখবে, দেখিয়ে দেবে যে চাকরির জন্য ফোন করেছে। তখন যখন হোস্ট এবার ক্যালকুলেশন করতে বসবে, তখন হোস্ট ক্যালকুলেশন করে বলবে আপনি তো আপনার ছেলের চাকরি হচ্ছে না, চাকরি নিয়ে ফোন করেছেন। তাকে কিন্তু ওখান থেকে দেখিয়ে দেওয়া হলো যে চাকরির জন্য ফোন করা হয়েছে। কিন্তু যদি আমাকে এই সমস্ত চ্যানেলে প্রোগ্রাম করতে হয় তাহলে আমাকে কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথী। তার কারণ আমাদের দেশে 70% লোকের মঙ্গল এক নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে থাকবে। কিচ্ছু করার নেই। 70% লোকের 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে মাঙ্গলিক তারা। কিন্তু মাঙ্গলিক বলে কিছু হয় না। আচ্ছা, একদম ভুয়ো শব্দ। শনি সাড়ে সাথীর খেয়ে দিয়ে কাজ নেই। শনি তোমার দ্বাদশে, চন্দ্রের দ্বাদশে বসলে একরকম ফল দেবে, চন্দ্রে বসলে একরকম ফল দেবে, চন্দ্রের দ্বিতীয় বসলে আরেক রকম ফল দেবে। আর তোমাকে আমি বোঝালাম না নবতারা চক্র ওয়াইজ যদি আমি তোমাকে বলি তাহলে আজকে একটা জিনিস শিখিয়ে দিই তোমাকে। আচ্ছা, শনি একটা নক্ষত্রের উপর দিয়ে মাত্র 13 মাস করে পাস হয়, মাত্র 13 মাস। তাহলে 3 13 39, ঠিক আছে? এই 13 মাস করে যখন পাস করছে তাহলে 3 13 39 একটা জায়গায় শনি কতদিন বসে থাকে? 2.5 বছর বসে থাকে একটা রাশিতে। বললাম বুঝতে পেরেছি? 3টা কেন বললে? 13টা তো বুঝতে পারবো। হ্যাঁ, 3টা কেন বললে? 13টা বুঝতে পেরেছি। 3টে নক্ষত্র আর 13টা 13 মাস করে বসে 13 মাস করে বসে থাকে। তাহলে 3 13 39 হচ্ছে তো। কিন্তু আমরা কত মাস পাচ্ছি? আমরা পাচ্ছি 24 মাস আর তার সাথে 6 30 মাস পাচ্ছি। তাহলে 9 মাস ওটা বাদ দাও, কারণ আমরা একটা নক্ষত্রের মান একটা রাশিতে 13 20 তারপর আবার 3 20 পাচ্ছি। তাহলে পুরোটাই কি 3 20? তার মানে সে কি পুরোটাই 13 থাকছে না? তার মানে একটা 13 মাস 26 মাস আর একটা বাকি থাকছে 4 মাস। তার মানে বাকি নক্ষত্রে 4 মাস থাকছে। আচ্ছা, ধরে নাও, আমি ধরে নিলাম তোমার ধরে নিলাম এখন শনি বসে রয়েছে হচ্ছে কুম্ভ রাশিতে। তাহলে কুম্ভ রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট তোমার মঙ্গলের নক্ষত্র, তারপরে 13 20, তারপরে 10 চলে আসছে। ডিগ্রিগুলো কি একটু যদি বলে দাও? এক একটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি। এবার মানে 12টা ঘর সার্কেল, 12টা ঘর, 12টা এক একটা ঘর, আমরা 12টা রাশি পাই, তো এক একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, 360। এবার 12টা রাশিকে তুমি 30 ডিগ্রিকে গুণ করে দাও, তাহলে 360 ডিগ্রি আসছে। 360 ডিগ্রি মানে 360 ঘন্টা। এবার আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট। এবার একটা রাশির মান তো 30 ডিগ্রি। আমি ধরো মেষ রাশি বললাম, মেষ রাশিতে অশ্বিনী পাবো, ভরণী পাবো, কৃত্তিকা পাবো। মেষ রাশিতে এক একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। কি বললাম? এক একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে আমরা একটু শিখছি তো। তাহলে কি শিখছি? 13 ডিগ্রি 20 মিনিট। একটা রাশির মান 30 ডিগ্রি। তাহলে একটা নক্ষত্রকে বসিয়ে দাও, 13 ডিগ্রি 20 মিনিট পেয়ে গেলাম। আরেকটা নক্ষত্রকে বসিয়ে দাও, 13 ডিগ্রি 20 মিনিট পেয়ে গেলাম। তাহলে 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি 20, 26 ডিগ্রি 40 হয়ে গেল। তার মানে আরেকটাতে ওভারল্যাপ করে যাবে না, আরেকটাতে তাহলে 26 ডিগ্রি 40 আমার দুটো নক্ষত্রে হয়ে গেল। তাহলে 30 ডিগ্রি ঘরের মান। তাহলে এই কৃত্তিকা নক্ষত্র এই মেষ রাশিতে কতক্ষণ থাকবে? আচ্ছা আচ্ছা, তাহলে আর 3 20 যদি আমি যোগ করি তাহলে ঘরের মান 30 হয়ে গেল। 26-এর সাথে 3 কি হলো? 29, আর 40-এর সাথে 20 যোগ করলে 60। 60 মিনিটে কি হয়? 1 ঘন্টা। 3টে করে নক্ষত্র তো। এবার ধরো এখানে হচ্ছে কি একটা নক্ষত্র ওভারল্যাপ করবে দুটো রাশিতে যেতে পারে। যেমন কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতে আছে 3 ডিগ্রি 20 মিনিট, আবার কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশিতে আছে 10 ডিগ্রি। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছো? আবার এখানে রোহিণীর নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, আবার এখানে মঙ্গলের নক্ষত্র 6 ডিগ্রি 40 মিনিট, আবার ওখানে 6 ডিগ্রি 40, আবার 13 20, আবার 10, আবার 3 20, আবার 13 20, আবার 13 20, অস্ট্রেশায় শেষ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো? তার মানে একটা নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিট আমাকে রাখতেই হচ্ছে। সে যখন একটা রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট পেয়েছে, তাহলে বাকি 10 ডিগ্রি তো আমার পরে রইলো। তাহলে বাকি 10 ডিগ্রিটা আমার পরের রাশিতে গিয়ে চলছে। এইভাবে হিসেবটা হচ্ছে। মঙ্গলের নক্ষত্র বৃষ রাশিতে 6 ডিগ্রি 40 পেলো, মৃগশিরা নক্ষত্র। আবার সে মিথুন রাশিতে 6 ডিগ্রি 40 পাবে। কেন? 46 মিলে কত হয়? 13 20। তাই তো হিসেবটা এইভাবে। এবার আমি যদি তোমাকে মানে স্বার্থে যদি বোঝাই, তাহলে আমি যদি অশ্বিনী ভরণী কৃত্তিকা আমরা পেলাম। এবার তোমাকে আমি কি বললাম? শনি একটা নক্ষত্রে 13 মাস করে থাকছে। তাহলে 3 13 39 হয়ে গেল তো। কিন্তু হবে না, তাহলে আমার 30-এ আনতে হবে। আচ্ছা, কারণ 30 ডিগ্রি। তাহলে শনি ওখানে কতদিন বসে থাকবে? 30 মাসই তো বসে থাকবে। তাহলে 30 মাস মানে কত হচ্ছে? 24, 12 12 24 মাস আর 6, তার মানে আড়াই বছর হয়ে গেল। তাহলে এই আড়াই বছরে শনি কোন কোন নক্ষত্রে কতক্ষণ ধরে পাস করবে? তাহলে প্রথম নক্ষত্র আমি ধরলাম শনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্রকে 13 মাস পাস করলো, তারপরে আবার 13 মাস ভরণীকে পাস করলো। বাকি যে 4 মাস পড়ে থাকলো সেই 4 মাস সে ওই কৃত্তিকার মেষ রাশির কৃত্তিকাকে পাস করবে। তার মানে ভাবো, যার মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে জন্ম সে মেষ রাশির কৃত্তিকার ফল পাবে মাত্র 4 মাস। তার মানে তার শনি চন্দ্রের নক্ষত্রে যখন আসবে তখন সে মাত্র মেষ রাশি যদি সে হয়ে থাকে, শনি যখন তার কৃত্তিকার উপর দিয়ে পাবে তখন সে মাত্র 4 মাসের ফল ভোগ করবে শনি। তারপরে শনি বৃষ রাশির কৃত্তিকায় চলে যাবে, তখন মেষ রাশির কৃত্তিকার আর কোনো ফল নেই, বৃষ রাশির কৃত্তিকার ফল।
তার মানে 7.5 বছরের গল্পটা একদম ভুয়ো। আমি তো তোমাকে বুঝিয়ে দিলাম তো। আর শনি কি করে, 13 মাস থেকে একটা নক্ষত্র থেকে 13 মাস পর আরেকটা নক্ষত্রে চলে গেল। আরে বাবা, শনি জলের নক্ষত্র যেমন ফল দেবে, আগুনের নক্ষত্র তেমন ফল দেবে না, আলাদা। আর তারপরে তোমাকে আমি কি বুঝিয়েছি, জন্ম সম্পদ বিপদ ক্ষেম, জন্ম সম্পদ বিপদ ক্ষেম, প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র, নবতারা চক্র। তাহলে তোমার জন্ম নক্ষত্রে যখন শনি আসছে, তারপর যখন তার মানে সে জন্ম নক্ষত্রের উপর প্রভাব ফেলছে, তার মানে সে তোমাকে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে। সম্পদে এলে, যখন সম্পদে আসবে তখন সে তোমার সম্পদ ক্রিয়েট করবে, তুমি তখন ওয়েলথ জেনারেট করবে। তুমি যদি সেই সময় চাকরি বাকরি করো, তার মানে তুমি দেখা যাচ্ছে তবে সেই সময় তুমি কিছু আর্নিং দিয়ে তুমি কিছু সম্পত্তি, তুমি একটা বাড়ি কিনলে, মানে এই 13 মাসের সেগমেন্ট, এই 13 মাসের সেগমেন্টে বাড়ি কিনলে, এই 13 মাসের সেগমেন্টে তোমার সম্পদ, তার মানে তোমার প্রমোশন হয়ে গেল, তোমার ইনক্রিমেন্ট হয়ে গেল। আর এই 13 মাসেই তোমার কোনো বিদেশের যোগ, তোমার হাই প্রমোশনের যোগ, হাই ইনকামের যোগ বেড়ে গেল। মানে 7.5 তো অনেক উন্নতিও করতে পারে মানুষ। এই যে আমি তোমাকে উন্নতিটা দেখিয়ে দিলাম। তারপরে কখন সে খারাপ দেবে, যখন সে বিপদে যাবে, তা মাত্র 13 মাস খারাপ দিয়ে বাপ বেরিয়ে চলে যাবে। কেন? তারপরে সে আবার খেমে চলে গেল। আচ্ছা, যখনই সে খেমে যাচ্ছে, তার মানে জনকল্যাণমূলক, তখন সে আবার তার কল্যাণকর জিনিসগুলো নিয়ে চলে আসবে, তার হাত দিয়ে অনেকের ভালো হয়ে যাবে। তাহলে যখন মিত্র অতিমিত্রতে যাবে শনি আরো ভালো ফল দেবে। তো আমি কি বললাম, মাত্র 3টে তারায় খারাপ ফল দেয়। সবাই তো এত মানে সবাই ভাবে শনির 7.5, শনির 7.5-তে, শনির 7.5-তে এসছে মানে মনে করো তোমার জীবনে জ্যাকপট এসে গেছে। আচ্ছা ভাই, টাইমটাকে কাজে লাগিয়ে নাও। এই শনি যদি তোমার লগ্নের একাদশপতি হয়, তোমার সম্পদ দিয়ে যাচ্ছে, তাহলে ভাবো তো তোমাকে সম্পদ কত পরিমাণে দেবে। সে যখন জনকল্যাণ খেম দিয়ে যাবে, তার মানে ভাবো তো কত খেম তোমায় দেবে। যখন সে সাধক তারা পাস করবে, তার মানে ভাবো তো তোমাকে কত সাধনার মধ্যে তোমাকে নিয়ে চলে যাবে। স্পিরিচুয়াল শুধু না, সাধনা ডেডিকেশনের জায়গায় নিয়ে চলে যাবে তোমাকে। তুমি কাজ করছো, পডকাস্ট করছো, ডেডিকেটেডলি পডকাস্ট করছো। তো যে ছেলেটা ক্যামেরা করছে সে ডেডিকেটেডলি করছে, যে সরকারি চাকরি করছে ডেডিকেটেডলি কাজ করছে। তারপর ডেডিকেশনের পর কি আছে? অ্যাওয়ার্ড। তো এই জন্যই তো বলছি, তার মানে এই সময় অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য মানুষ 7.5 বছর এই শনির কারণে না, মানুষ 7.5টা বছরকে পুরো নষ্ট করে ফেলে। আমি দেখেছি এমন ভাবে নষ্ট করে যে পুরোপুরি 7.5 বছরে তার হয়তো 7.5 গুণ বেনিফিট পাওয়ার কথা, দেখা গেল সে -3.5-এ চলে গেছে। কেন? সে পুরো কালটাকে ভয় পেয়েছে। আরে বাবা, শনি যখন আসছে, অ্যাকসেপ্ট দ্য স্যাটার্ন। তোমার বাড়িতে যদি আমি বেড়াতে যাই, তুমি তো আমাকে অ্যাকসেপ্ট করবে, তুমি তো আমাকে দূর দূর করে ছাই করে তাড়িয়ে দেবে না। তার মানে অ্যাকসেপ্ট দ্য স্যাটার্ন, তার মানে স্যাটার্নকে অ্যাকসেপ্ট করতে হবে, স্যাটার্নের কোয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে হবে। স্যাটার্ন কে? স্যাটার্ন একটা স্থির কারক একটা প্ল্যানেট। স্যাটার্নের যদি আমরা তপস্যা দেখি, উরে বাবা কত তপস্যা! ব্রহ্মা, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 লোককে তিনি হিলিয়ে দিয়েছিলেন, ট্রিনিটিকে জয় করেছিলেন তিনি। 3 লোককে তিনি উষ্ণায়ন বাড়িয়ে দিয়েছিলেন। এই যে গ্লোবাল ওয়ার্মিং আজকে শুনি, সেটা তো স্যাটার্নের কারণেই তো। স্যাটার্ন প্রকৃতিকে নির্দেশ করে। তার মানে তুমি ভাবো তো, স্যাটার্ন যখন তোমার রাশিতে এসছে, তুমি দুটো যদি বৃক্ষরোপণ করো, তুমি যদি দুটো গাছ লাগাও, তাহলে তোমার জন্য ভালো হবে না? নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, শনি তো প্রকৃতিকে দেখছে। তুমি যদি সেই সময় রাস্তায় পড়ে থাকা যে কুকুরটি রাস্তায় যে পড়ে আছে, আমাদের স্ট্রিট ডগ। আমি আর একটা কথা বলি, শনির বছর না 2024, এই বছরে না একটা জিনিস খুব মেনটেন করে চলতে হবে যদি শনিকে অ্যাডপ্ট করতে হয়। স্ট্রিট ডগকে তোমাকে খুব ভালোভাবে ভালোবাসতে হবে। আচ্ছা, যদি তুমি স্ট্রিট ডগকে যদি তুমি টেক কেয়ার করেছো, তাহলে শনির একটা আলাদা ব্লেসিংস তুমি পাবে। তুমি শনি মন্দিরে গিয়ে শনিবারে ধূপ দ্বীপ না জ্বালিয়ে তুমি যদি ওই শনিবার দিন কোনো একটা কুকুরের রক্ষণাবেক্ষণ করলে, যে কুকুরটা অসুস্থ তার চিকিৎসা করলে, যে প্রত্যেকদিন যদি তুমি কুকুরকে খাওয়াচ্ছ, তাহলে দেখো তোমার ডেভেলপমেন্ট এমনি হতে বাধ্য। তোমার মনের মধ্যে একটা আলাদা ঊর্জা চলে আসবে যে তুমি কিছু করবে। বুঝতে পেরেছো? পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে যদি তুমি আজকে পিছিয়ে পড়া মানুষকে নিয়ে তুমি কাজ করতে আরম্ভ করো, তাহলে দেখবে তুমি অনেক বেটারমেন্ট জায়গায় পাচ্ছ। শনি 7.5 এসছে, বাট তুমি দেখছো তোমার সেই সময় কত কত কানেকশন আসছে, যেখান থেকে তোমার অনেক মূল্য বৃদ্ধি হচ্ছে। বিবাহকারক গ্রহকে, যে বিবাহকারক গ্রহ, সে হবে তোমার বৈবাহিক জীবনের ঝামেলার কারক গ্রহ। এই বিবাহকারক গ্রহ অর্থাৎ তোমার যে সপ্তমপতি বিবাহকারক গ্রহ তোমার লগ্ন আছে, সেই লগ্নের যে 7 নম্বর ঘরের মালিক, সে হচ্ছে বিবাহকারক গ্রহ। মানে মঙ্গল শুক্রকেই তো শুধু বলা হতো? না, একদমই ভুল কথা। যার যেটা লগ্ন, তার সপ্তম যা, সেই সপ্তমের যে রাশি, সেই সপ্তমের রাশির যে মালিক, সেই মালিক হচ্ছেন সেই সপ্তমের অধিপতি গ্রহ। ধরে নেওয়া যাক তোমার ধনু লগ্ন, তাহলে ধনু লগ্ন যদি তোমার হয়ে যায়, তাহলে তোমার সপ্তমপতি হয়ে যাবে মিথুন। তাহলে মিথুনের মালিককে বুধ, তাহলে তোমার বিয়ে দেখছে কে? বুধ দেখবে। তাহলে মঙ্গলের এখানে ভূমিকা কোথায়? তোমার যদি কর্কট লগ্ন হয়, তাহলে তোমার বিবাহকারক গ্রহকে শনি, সপ্তম মানে মকর হয়ে যাচ্ছে, তাহলে এখানে মঙ্গলের ভূমিকা কোথায়? মঙ্গল বা শুক্রের ভূমিকাই নেই। মঙ্গল ভূমিকা, শুক্রের ভূমিকা আসবে কখন? যদি তোমার তুলা লগ্ন হয়, তাহলে মঙ্গল তোমার সপ্তমপতি। যদি তোমার বৃষ লগ্ন হয়, তাহলে তোমার মঙ্গল সপ্তমপতি। যদি তোমার বৃশ্চিক লগ্ন হয়, তাহলে তোমার শুক্র সপ্তমপতি। যদি তোমার মেষ লগ্ন হয়, তাহলে তোমার শুক্র সপ্তমপতি। তখন তোমার শুক্র আর মঙ্গল বিবাহকারক গ্রহ। তার মানে এই 4টে রাশি বাদ দিয়ে মঙ্গল আর শুক্র বিবাহকারক গ্রহ নয় তো? জানতামই না এইসব। এটা তো জানতে না। এবার শুধুমাত্র বিবাহকারক গ্রহ বলে তো হবে না, বিয়ের সাথে 2 আর 11 কানেকশন আছে।
আচ্ছা, তাহলে 7 যেমন আমার বিবাহকারক গ্রহ, এই বিবাহটা কেমন হবে 2 আর 11 দেখতে হবে। তাহলে দ্বিতীয় পতির সাথে একাদশ পতির কানেকশন যদি সপ্তমের সাথে ঘটে যায় এবং সেটি যদি খুব ভালোভাবে ভালো জায়গায় থাকে, তাহলে দারুণ জায়গায় পৌঁছে যাবে। তাহলে বিয়ে খারাপ হবে কখন? ভৌম দোষ কখন হবে? মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না, যেটা হয় আমাদের শাস্ত্র যেটা শিখিয়েছে ভৌম যোগ। কখন ভৌম যোগ তৈরি হয়েছে? ভৌমযোগটা কি? ভৌম যোগ মানে হচ্ছে ভূমির দোষ। আচ্ছা, ভূমির দোষকে মানা হয়। এটা অ্যাকচুয়ালি ল্যান্ড অ্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন জটক বিচার করি বা তারপরে বিবাহের ক্ষেত্রে আমরা যখন দেখি একটা মেয়ে তো তার ভূমি পাল্টাচ্ছে, তার বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি যাচ্ছে, তার মানে এক ভূমি থেকে আরেক ভূমিতে যাচ্ছে। তাহলে সে যে ভূমিটা যে পাল্টালো, সেই ভূমিটা তার জন্য কতটা বেনিফিটেড। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার এটা শুধুমাত্র ভৌমযোগটা শুধুমাত্র কার্যকরী শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রেও নয়। দেখো, ভাবো, এবার আরো জিনিসটা আমি তোমাকে খোলসা করছি, জিনিসটা ভাবতে হবে। সেটা হচ্ছে যে সপ্তমপতি যদি অষ্টমপতিকে নিয়ে সপ্তমে বসে থাকে, বা সপ্তমপতি যদি অষ্টমপতিকে নিয়ে অষ্টমে বসে থাকে, তাহলে ভৌমযোগ সৃষ্টি হয়। এবং তারা দুজনেই যা ডিগ্রিগত মান পাবে সেটা 3 ডিগ্রির মধ্যে হতে হবে। যদি 3 ডিগ্রির মধ্যে যদি দুটো গ্রহ না পায়, তাহলে ভৌমযোগ তৈরি হবে না। এবং দুটিকে একই নক্ষত্রে থাকতে হবে 3 ডিগ্রির মধ্যে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, 3 ডিগ্রির মধ্যে একই নক্ষত্রে থাকতে হবে। এমন নয় যে একটা নক্ষত্রের শেষ প্যারামিটারে বসে রয়েছে, আরেকটা ডিগ্রি নক্ষত্রের বা প্রথম ডিগ্রিতে বসে রয়েছে, তাহলে হবে না। একই নক্ষত্রে দুটো গ্রহকে বসতে হবে এবং 3 ডিগ্রি ফারাকে থাকতে হবে, তবে তোমার ভৌমযোগ সৃষ্টি হবে। আর ভৌমযোগ যদি সৃষ্টি হয়, তাহলে কি হবে? মেয়েটি ডিভোর্স হতে পারে, বা তার ডিভোর্সের মতো পরিস্থিতি তৈরি হলো, বা ডিভোর্স হলো না, বিবাহ বিচ্ছেদ সমান সম্পর্ক রয়ে গেল। আচ্ছা। এই সম্রাটটা জানতে চাই যে ধরো আগেকার দিনে মেয়েরা বেসিক্যালি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেত, কিন্তু এখন আমরা দেখছি মডার্ন সময় ছেলে মেয়ে দুজনে আলাদা একটা পার্টিকুলার জায়গাতে শিফট করছে, বা কেউ চাকরি সূত্রে একটা জায়গায় থাকতে হয়, ছেলেটাও মুভ করছে, মেয়েটাও মুভ করছে। তাহলে এক্ষেত্রে ভৌম দোষটা কি শুধু মেয়েদের ওপর বেস করে ক্যালকুলেট করা হবে, না ছেলেটার ক্ষেত্রেও দেখা হবে সেটা? একদম ঠিক। এই ক্ষেত্রে আমরা তখন ছেলেদের ক্ষেত্রে আমরা তখন দেখবো, যখন তারা দুজনের বাড়ি ছেড়ে তারা যখন নিজেদের বাড়িতে যাচ্ছে, এবং সেখানে এই দুটো হাজবেন্ড ওয়াইফের তাদের দুজনেরই ভূমিটা কেমন, তাদের কন্ট্রোল, মানে তাদের কতটা অরা ক্লিন করছে, বা তাদের কতটা ভাইব্রেশনে তাদের কতটা ম্যাচ করাচ্ছে। যদি তাহলে উভয়ের ক্ষেত্রে সমস্যা, কিন্তু মেয়েরা যেহেতু আগে বাপের বাড়ি ছেড়ে আসে, তাই মেয়েদেরটা অগ্রগণ্য। কারণ যেগুলো ঝগড়া ঝামেলা হবেই। মানে বলছি আর কি, ঝগড়া ঝামেলা হবে, যে এটা এখন তো বারবার কি কাহিনী, কেউ কি সাজবি কাবি বাহুটি যা ছিল আর কি, তো সেটা তো চলছেই। আর এখন তো ডিভোর্সের রমরমা তো একটা ব্যাপার আছে। তার কারণ কি? নারীকূট দেখে বিয়ে হচ্ছে না। নারীকূট যদি তুমি বিয়েতে না দেখো, তাহলে তোমার কি হবে? একই জায়গায় তোমার বিয়ে হতে পারে, কিন্তু সেই বিয়েতে সমস্যা এসে যেতে পারে। বিয়ের পর সন্তান হলো না, বিয়ের পর ডিভোর্স হয়ে গেল, বিয়ের পর তুমি 3 মাস টিকলে না, 3 মাসের মধ্যে মেয়েটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ফিরে আসলো। এই সমস্ত জিনিসগুলো নারীকূট থেকে হতে পারে। নারীকূট মানে হচ্ছে একই নারীর সাথে যদি তোমার বিয়ে হয়ে যায়, তাহলে নারীকূট শূন্য হয়ে যায়। মানে আদি নারীর সাথে যদি আদি নারীর বিয়ে হয়, নারীটা একটু এক্সপ্লেন করে দাও। আদি, অন্ত, মধ্য 3টে নারী আছে। এবার আদির সাথে অন্তের যদি হয় তাহলে একরকম, আদির সাথে মধ্যের যদি একরকম হয় তাহলে আরেক রকম। আদির সাথে আদি হবে কিনা, অন্তের সাথে অন্ত হবে কিনা, বা মধ্যের সাথে মধ্য হবে কিনা, পুরোটাই দেখার বিষয়। নারী কি নক্ষত্রের উপর বেস করে হয়? নক্ষত্রের উপর বেস করে হয়। এক একটা নক্ষত্রের এক একটা নারী হয়। তোমার সাথী নক্ষত্রের জন্য তুমি সাথী নক্ষত্রের লোককে বিয়ে করলে, একই নক্ষত্র, নারী হয়ে গেল, গল্প হয়ে যাবে। তাহলে তো পুরো শেষ। কিন্তু আবার কখনো কখনো আমরা দেখেছি তাতেও কিন্তু আমার সমস্যা তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? তার কারণ সেখানে হয়তো তার জনিকূট, তার বর্ণকূট, তার বর্ষকূট ভীষণ ভালো জায়গায় আছে, বা তার তারাকূট ভীষণ ভালো জায়গায় আছে, বা তার গণকূট ভীষণ ভালো জায়গায় আছে, বা তার রাশিকূট ভীষণ ভালো জায়গায় আছে। কোনো না কোনো একটা পোর্শন ভীষণ মিলে গিয়েছে, যার জন্য তারা হ্যাপিলি ম্যারিড। আচ্ছা, 36টা গুণের মধ্যে আমি যতদূর জানি এই যে নারীটা, সেটাকে 8 পয়েন্ট দেওয়া হয়, বাকি যেটা 28টার মধ্যে ধরো 28টাই মিলে গেল, বিবাহ তাহলে টিকে যাবে, রাইট? 28টার সাথে 28টা মিললে আমরা বলবো বিবাহ করবেন না। তার কারণ নারীকূটটাকে মিলতেই হবে। 28-এ 28 মিলে গেল, নারীকূটে শূন্য, আমি বলবো বিয়ে করতে পারবেন না। 28 কূটের মধ্যে শূন্য পেলো, কিন্তু শুধু নারীকূট 8-এ 8 পেয়ে গেল, তাদের গুলো বিয়ে হয়ে যাবে। আচ্ছা, ওকে। হ্যাঁ, বেকার ভয় দেখিয়ে লাভ কি রে বাবা। আরে বাবা, আর তার মধ্যে কি হচ্ছে, এবার তো তোমাকে দেখতে হবে কার সাথে তুমি কার বিয়ে করছো। একটা রাশির তো শত্রু রাশি থাকবে, একটা রাশির মিত্র রাশি থাকবে। তো এই জায়গাটা একটু আসি, কোন রাশির সাথে কোন রাশির বিয়েটা প্রেফারেবল? একদম ফার্স্ট থেকে স্টার্ট করে না, একদম সহজ ভাষায় বলে দিই। তোমার সবাই এক্ষুনি জন্মছক খুলবে, নিজের শত্রুর ব্যাপারটা, নিজের মানে মিত্র আর শত্রু ব্যাপারটা নিজেরাই বুঝে যাবে। প্রত্যেকটা রাশির যে সপ্তম, আচ্ছা, মেষের তুলা, বৃষের বৃশ্চিক, মিথুনের ধনু, কর্কটের মকর, তারপরে সিংহের কুম্ভ, তারপরে কন্যার তোমার মীন, তুলার জন্য মেষ, বৃশ্চিকের জন্য বৃষ, ধনুর জন্য মিথুন, মকরের জন্য কর্কট, তারপর কুম্ভের জন্য সিংহ, তারপর তোমার কি যেন মিনের জন্য তোমার আবার কন্যা। তার মানে যার যেটা রাশি তার ঠিক উল্টো দিকে রাশিটা হচ্ছে সব থেকে মিত্র রাশি।
সব থেকে মিত্র রাশি, তার সাথে বিবাহ করাটা প্রেফারেবল। এবার তুমি ধরো মেষ রাশির উল্টো দিকে রাশিটাকে তুলা রাশি, তাহলে তুলা রাশি তার মানে তুলা রাশির কারক গ্রহ। তুলা রাশি কে? তুলা রাশি কোন তত্ত্বের রাশি? শুক্র। না, তুলা রাশি কোন তত্ত্বের রাশি? তুলা রাশি হচ্ছে অগ্নিপৃথ্বী বায়ু তত্ত্বের রাশি। তাহলে বায়ু তত্ত্বের যখন রাশি হচ্ছে, তাহলে তোমার কোন কোন রাশিগুলো তোমার জন্য ফেভারেবল হয়ে গেল? তাকে তুমি হিসাব পেয়ে গেলে প্রত্যেকটা বায়ু রাশি তোমার জন্য ফেভারেবল। তার মানে শুধু তুলা নয়, তাহলে তোমার জন্য ওইদিকে মিথুনও তোমার জন্য খুব ফেভারেবল, কুম্ভ তোমার জন্য খুব ফেভারেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যার যেটা রাশি তার ঠিক সপ্তম যে রাশি, সেই রাশির যা তত্ত্ব, সেই তত্ত্বের যে কটা রাশি আছে সবকটাই তার মিত্র রাশি। যাদের অগ্নি রাশি তার উল্টো দিকে কে? বায়ু। তাহলে বায়ুর সাথে আগুনের সব থেকে বেশি বন্ধুত্ব, তার কারণ আগুন জ্বলতে সাহায্য করে বায়ু। বায়ু যদি না থাকে আগুন মোটেও জ্বলবে না। বায়ুর তীব্রতা যত, আগুনের তীব্রতা তত। তার মানে বুঝতে পেরেছো? তাহলে বায়ু আর আগুন সব থেকে বেশি প্যারালাল, এরা সব থেকে ভালো বন্ধু। তাহলে আগুনের বন্ধু যদি, তাহলে মেষের যদি তুলা হয়, তাহলে আর কে কে হতে পারে? মিথুনও হতে পারে, কুম্ভ হতে পারে, যেটা আমি বোঝালাম। বৃষর তাহলে কে কে হতে পারে? কর্কট হতে পারে, বৃশ্চিক হতে পারে, আবার মীন হতে পারে। তাহলে বায়ুর কে কে হতে পারে? বায়ুরও আবার সেই একই ফায়ারের দিক থেকে হবে, আবার তার সাথে কিছুটা বৃত্তি আসবে। জলের কে আসবে? জলের কিছু বৃত্তি আসবে, আর তার সাথে একটু বায়ু আসতে পারে। জলের সাথে আগুন তো একদমই যাবে না। তুমি যদি জলতত্ত্বের সাথে আগুন তত্ত্বের বিয়ে দিয়ে দাও, তাহলে অগ্নিতত্ত্ব নিভে গেল, জলতত্ত্ব ডমিনেট করে যাবে। একটা মেয়ে যদি অগ্নিতত্ত্বের হয় আর ছেলেটা যদি জলতত্ত্বের হয়, তাহলে মেয়েটাকে ডমিনেট করবে ছেলেটা। মেয়েটা যদি জলতত্ত্বের হয়, ছেলেটা যদি অগ্নিতত্ত্বের হয়, তাহলে ছেলেটাকে ডমিনেট করবে মেয়েটা। একটা কম্বিনেশন বলছি একটু। হ্যাঁ, বৃষ রাশিটা হচ্ছে পৃথ্বী, আই গেস। বৃষ রাশি পৃথ্বী। কর্কট রাশি হচ্ছে জল। তাহলে পৃথ্বীর সাথে জল যাবে, কেউ কাউকে ডমিনেট করবে, কেউ কাউকে ডমিনেট করবে না, একে অপরের সহায়ক। কিন্তু এখানে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে জল তো একটু ডমিনেট করবে। ওকে, মানে এটা বুঝতে পারছি যে জল অনেক ক্ষেত্রে ডমিনেটিং থাকে। পুরোটা সায়েন্স কিন্তু, জানো তো কৌস্তব, আমি এখানে যা বলছি সব সায়েন্স। এবার আমাদেরকে যেটা বলেছিলাম, একটু ধ্রুবক ধরতে হবে, কারণ আমাদের এখানে অঙ্কটা করতে গেলে সেই অঙ্কের মধ্যে এই সমস্ত রবিকে গ্রহ ধরে নিতে হবে, চন্দ্রকে গ্রহ ধরে নিতে হবে। আমি জানি অনেকে দুঃখ পায়, আরে রবিকে গ্রহ ধরবো কেন, নক্ষত্রই ধরে থাকবো তো। তাহলে আমারও প্রশ্ন, তাহলে আমি কে ধরবো কেন, কনস্ট্যান্ট ধরবো কেন অ্যালজেব্রাতে? আমাকে বুঝিয়ে দিই কেন কনস্ট্যান্ট। সূত্র তো, তাহলে সূত্র যখন আমাকে বলছে কে কনস্ট্যান্ট ধরতে হবে, তাহলে আমার এখানে সূত্রকে বলছে রবি নক্ষত্র হলো তাকে গ্রহ ধরতে হবে। তাহলে ওটাও যেমন সত্য, এটাও সত্য। এক্স্যাক্টলি, তোমার কাছে পরিষ্কার এটা। মানে ব্যাপারটা হচ্ছে সাবজেক্টটা বোঝার জন্য আমাকে যেটা যে প্রসেসে রয়েছে সেটা করতে হবে। দেখো, যেও যদি তর্ক করে সেটা তো আলাদা ব্যাপার। আমি খালি চোখে ফ্রান্সকে দেখি, তার মানে ফ্রান্স নেই, এ তো হতে পারে না। ভাইরাস ব্যাকটেরিয়া দেখিনি, তার মানে নেই কি? দেখতে পাচ্ছি না তো, আমি তো বায়ু দেখতে পাই না, আমি তো বায়ুকে শুধু ফিল করতে পারি, তাহলে কি নেই? আছে তো। অক্সিজেন তো দেখতে পাচ্ছি না, তাহলে বেঁচে আছে কি করে? তাহলে অক্সিজেন নেই, তার আমাকে বলেছে আছে বাতাসে, তার আমাকে মেনে নিতে হবে বাতাসে আছে। মানে আমি এখান থেকে যাচ্ছি, এই যে নারীটা বললে 8 পয়েন্ট থাকে 36টার মধ্যে, নারী সেম নারীতে বিয়ে হলো, তাহলে কি প্রবলেম হতে পারে? সেম নারীতে বিয়ে হলে ডিভোর্স হয়ে যেতে পারে, তারপরে তোমার অ্যাবনর্মাল চাইল্ড হয়ে যেতে পারে, তারপর তোমার সে হয়তো মাতৃত্বের স্বাদ নাও পেতে পারে বা পিতৃত্বের স্বাদ নাও পেতে পারে, তারপর হয়তো অটিজমের চাইল্ড হতে পারে, বা তার কোনো রকম রোগ হয়ে যেতে পারে, বিকলাঙ্গ সন্তান হতে পারে, বা দীর্ঘদিন ধরে তার, আমাদের তো মেয়েদের তো 2টো ফেলোপিয়ান টিউব থাকে, তাহলে একটোপিক প্রেগনেন্সির একটা ব্যাপার চলে আসতে পারে, তাহলে ফেলোপিয়ান টিউব বাদ চলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানে অনেক বড় বড় কিছু ঘটতে পারে যদি নারী এক হয়ে যায়। আর নারী এক মানে কি? তুমি তো একই ঋষির আন্ডারে চলে আসলে, তোমার ভাই বোন হয়ে গেলে তো। এখানে তার মানে জেনেটিক একটা ব্যাপার, জেনেটিক ব্যাপার আসছে তো। নারী মানে তো ভাই বোন হয়ে গেলাম, একই নারী হয়ে গেলাম, মানে আদির সাথে বিয়ে করছি মানে তো আমার তো আমি তো একই ঋষির আন্ডারে পড়ে গেলাম। একই নারী মানে তো একটা নারীগুলো কি আদি অন্ত। গোত্র আর নারীর মধ্যে ডিফারেন্সটা কি তাহলে? গোত্র মানেই তো সেই তো ঋষি তো চলে আসছে তো, এই তো ঋষিমণির থেকেই তো নারী তো। নারী আর এই যে গোত্র দুটো তো অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। কোন ঋষির থেকে তোমার আবির্ভাব হয়েছে? কাশ্যপ গোত্রের সাথে কাশ্যপ গোত্রের বিয়ে হয় না, কেন হয় না? একই তো, ভাই বোন হয়ে গেল। তাহলে নারীর সাথে নারী, তার মানে আদির সাথে আদির বিয়ে হবে না কেন? সে তো একই ভাই বোন হয়ে গেল। আমি এখানে একটা জিনিস জানতে চাই, যে ধরো কাশ্যপ গোত্রের সাথে কাশ্যপ গোত্রের বিয়ে হয় না, অনেক ক্ষেত্রে বিয়ের সময় দেখা যায় মেয়েটাকে তার মামার গোত্রে স্থানান্তরিত করে সেখান থেকে আবার বিয়েটা বাইপাস। হ্যাঁ, তার মানে গোত্রান্তর করা হচ্ছে যাতে সে একই গোত্রে না আসে। সেটা কি এফেক্টিভ? প্রমাণ কোনো জানি না, তবে বলা হয় যে ওই নারীকে চেঞ্জ করা হয়, কিন্তু নারীকে কিভাবে চেঞ্জ করা যায় আমার তো মনে হয় না। এটা একটা মানে ব্যাক পদ্ধতি দেওয়া হয়েছে, মেনে নিতে হবে, কিছু করার নেই। তার মানে এটাই সুবিধার্থে এটা মেনে নিতে হবে। কিন্তু নারী যদি আমি বলি, তাহলে তুমি যদি সায়েন্টিফিক্যালি বলো তাহলে এটা ম্যাচ করে না। সায়েন্টিফিক্যালি তুমি যদি বলো, কারণ আমার যা নারী, আমি তো আদি নারীর মধ্যেই পড়বো, আমার তো নক্ষত্র চেঞ্জ হবে না। গোত্র নয় আমি চেঞ্জ করে দিলাম, নক্ষত্র তোমার চেঞ্জ হচ্ছে না। সাথী নক্ষত্রের সাথে সাথী নক্ষত্রের বিয়েই হচ্ছে। আমি যখন নারী কোড ক্যালকুলেট করতে বসবো, যতই তুমি ভরদ্বাজ গোত্রের সঙ্গে তুমি কাশ্যপ গোত্রকে তুমি যতই তুমি ইয়ে করে নাও না, না মানে সম্প্রদান করলে হয়তো ভরদ্বাজ গোত্রের মামা
হয়তো কাশ্যপ গোত্রের পাত্রীকে সম্প্রদান করলো, আচ্ছা। বাবা সম্প্রদান করতে পারে কাশ্যপ গোত্রের সাথে বিয়ে হচ্ছে বলে, আচ্ছা। কিন্তু সাথী নক্ষত্রের সাথে সাথেই তো বিয়ে হচ্ছে। ক্যালকুলেট যখন করতে বসবো তখন তো গোত্র আসবে না, তখন তো আমার আদি আদি চলে আসবে, সেই বায়োলজিক্যাল ব্যাপারটা চলে আসবে। ইয়েস। ওকে, এই যে বিষয়টা, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর তার মধ্যে এবার সবাই জটক বিচার করতে এসে সবাই আগে এসে বোকা বোকা প্রশ্নটা করে, আমার দাদা মাঙ্গলিক দোষটা আছে তো? দেখেছেন, মাঙ্গলিকের থেকে নারীটা বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আরে আপনার মঙ্গল 1-এ থাকুক, 4-এ থাকুক, 7-এ থাকুক, 8-এ থাকুক, 12-তে থাকুক, সে তো আপনার লগ্ন হইতে কোনো না কোনো ভাবের কারক গ্রহ। এবার সে যদি 4-এ থাকে সে আপনাকে সফলতা দেবে, সে যদি 7মে থাকে আপনাকে প্রফেশনের জায়গায় বিরাট বড় জায়গায় পৌঁছে দেবে, সে যদি মঙ্গল যদি 8মে থাকে, আপনার যদি দ্বিতীয় পতি হয়ে যায় মঙ্গল, সে 8মে রয়েছে, তার মানে আপনি আপনার কষ্টার্জিত অর্থের দ্বারা প্রচুর জমি জমা কিনবেন। ওকে, আপনার যদি 12 নম্বর ঘরে থাকে, আপনার যদি লগ্নপতি মঙ্গল 12 নম্বর ঘরে থাকে, তো কি সমস্যা এসে গেল? তা আপনি পড়াশোনা শেষ করবেন, তারপরে যে চাকরিটা নেবেন সেই চাকরি নিয়ে বিদেশে চলে যাবেন, বিদেশে গিয়ে ঘর বাড়ি বানিয়ে ফেলবেন, কি সমস্যা রয়েছে? আমি বেকার বেকার লোকটাকে ভয় দেখাবো আপনার মাঙ্গলিক দোষ আছে, আপনার জীবনে কিছু হবে না, আরে তার সামনে প্রমোশনটা পড়ে রয়েছে। এখানে একটা জিনিস জিজ্ঞেস করছি সম্রাটদা, ধরো আমরা ভারতবর্ষে থাকি, এবার আমাদের একটা অরিজিন রয়েছে, অরিজিন গুলোকে ঋষি হিসেবে কনসিডার করে কাশ্যপ গোত্রের আন্ডারে যারা, তারা কাশ্যপ গোত্রের অন্তর্গত, ভরদ্বাজ গোত্রের যারা ঋষি ভরদ্বাজের আন্ডারে, নারীটাও সেম। এবার এই ক্ষেত্রে ধরো আমাদের ভারতবর্ষ হচ্ছে মাল্টিপল কালচারের দেশ, এবার সেখানে আমাদের যে অরিজিনটা ছিল সেটা তো এখন আর পিওর নেই, অনেক মিক্সিং হয়েছে। মিক্সিং হওয়ার পরে এই যে জেনেটিক্যাল যে ব্যাপারটা, যেটা পিওর জেনেটিক্স ছিল, সেটা তো মিক্সচারের মাধ্যমে আর পিওর নেই। তাহলে সেক্ষেত্রে কি তুমি নারীটাকে যদি তুমি জেনেটিক্যালি ক্যালকুলেট করি বা জেনেটিক্যালি আমি ধরি ব্যাপারটা, এখন আমি দেখছি হয়তো জন্মের নিরিখে আমার নারীটা সেম হয়ে যাচ্ছে, কিন্তু জেনেটিক্যালি তো আমার বডিটা অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা মিক্সচার ঘটেছে। নারীর যে কনসেপ্টটা রয়েছে সেটা কি এখনো অতটাই গ্রহণযোগ্য? দেখো, আমরা এখন গোত্রকে আর গ্রহণযোগ্যতা দিচ্ছি না। আচ্ছা, বেসিক্যালি আমরা এখন নারীকেই গ্রহণযোগ্যতা দিচ্ছি, তার কারণ তুমি যেটা বললে না, এখন কালচার মিক্স হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা এখন আর গোত্রকে, আমি এখন একজন ব্রিটিশার্সের সাথে আমার বিয়ে হতে পারে, হ্যাঁ তাই তো, তাহলে তো আমার তো আর সেই তো গোত্র কিছু নেই, তাহলে গোত্রটাকে আমরা এখন অ্যালুজ করে দিই, যেটা হয় স্টার টু স্টার, একই স্টারে বিয়ে হয়ে যাচ্ছে কিনা। যদি একই স্টারে বিয়ে হয় তাহলে একই মানসিকতা হয়ে গেল। এবার অপোজিট পোল অলওয়েজ অ্যাট্রাক্টস, যদি একই পোল হয়ে যায় তাহলে অ্যাট্রাকশন নেই, তাহলে একই পোলে আমি কেন বিয়ে করবো? নর্থ পোল সাউথ পোল হতে হবে, তবে তো অ্যাট্রাকশনটা বাড়বে, মাধ্যাকর্ষণ শক্তি তবে তো বাড়বে। বলে কাপলস আমি নর্থ পোল ওর সাউথ পোল, কিন্তু এই তবে তো নর্থ পোল সাউথ পোল হলে তবে তো তোমার আকর্ষণটা বাড়বে, সেখানে হাজার ঝগড়া অশান্তি হবে, কিন্তু দিনের শেষে গিয়ে আবার চারা এক থাকবে। কিন্তু যদি একই হয়ে যায় তাহলে আমি ডমিনেট করবো না তুমি ডমিনেট করবে, কে কার থেকে বড় হয়ে যাবে, সেই জায়গাটা সমস্যা হয়ে যায়, এখানেই সমস্যাটা তৈরি হয়। আর ছোট 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 সংসারে কোনো ঝামেলা তৈরি হয়, যে ঝামেলার মধ্যে থার্ড পার্সন যদি সেখানে ইন্টারফেয়ার করে তাহলে সংসারটা শেষ। মানে আমি এই আলোচনার মাধ্যমে এটা বুঝতে পারছি, কালসর্পদোষ, সাড়ে সাথী, মাঙ্গলিক কিছুই এক্সিস্ট করে না। যারা এগুলো মানে তারা বেকার বেকার সময় নষ্ট করছে, আর তারা হয় সময় নষ্ট করছে বা তাদের বেস্ট ভ্যালুয়েবল টাইমটাকে তারা হাতের থেকে ফসকে দিচ্ছে। আর যারা এইসব মাঙ্গলিক কালসর্প কাটা, এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথী কাটাতে গিয়ে লোকে শ্মশানে টাইম ওয়েস্ট করছে। আমার মনে হয় সেই সময়টা একটু পড়াশোনা করলে কাজে দিত, সেই সময়টা আমি আমার কাজে নিযুক্ত করলে ভালো দিত। আমি যদি পড়াশোনা করতাম বা কর্ম করতাম, ব্যবসাটা করতাম, আমার মনে হয় ভালো হতো। কালসর্প সাড়ে সাথী মাঙ্গলিকে ভয়ে আড়ষ্ট হয়ে কক্ষিগত হয়ে আমি একটা কোনায় গিয়ে বসে রইলাম, তাহলে কিন্তু কিছু হবে না। বেসিক্যালি শনি তার সম্পদের প্রতি তোমার পাস করে গেল, তোমার 2 টাকা বেশি দিত, আর তুমি বললে ভাই সাড়ে সাথী এসছে, আমার ভাই জ্যোতিষী বলেছে, আমি ঘরের ভেতর ঢুকে রইলাম, তাহলে তোমার টাকা কিন্তু চলে গেল। আচ্ছা, কেমন? মাঙ্গলিকের ভয় তুমি বসে থাকলে, আজ সেই মঙ্গল তোমার দ্বাদশে বসে, তোমার বিদেশ যাওয়ার কথা ছিল, তোমার জ্যোতিষী বলেছে তোমার মাঙ্গলিকের জন্য বিয়ে খারাপ হতে পারে, মাঙ্গলিকের জন্য তোমার চাকরি হবে না, মাঙ্গলিকের জন্য তোমার মানে আপগ্রেডেশন আটকে যাবে, সমস্তটাই ভুল। আমি আজকে রোজগার করছি একটা চাকরির মাধ্যমে, আমি কি আর ব্যবসা করতে পারি? আমার কোন কোন জিনিসগুলো আমি করলে আমার 2 টাকা বেশি আসতে পারে, আমি জীবনে কোন কোন কাজগুলো করলে সমাজে আমি একটা মাথা উঁচু করে বাঁচতে পারবো, কোন কোন কাজগুলো করলে কি করলে আমি দেশ ও দশের আইডল হতে পারবো, কি করলে আমি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে পারবো। সম্রাটদা, একটা কথা বারবার আসছে, সেটা কেন আমি বললাম একটা জায়গায় টুকবো, তার কারণ হচ্ছে স্টিভ জবসকে তুমি দেখেছো 2 হাতে ঘড়ি পরতো? হ্যাঁ। কেন? কেন? ওনাকে একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন আপনি 2 হাতের নাড়িকে ঠিক করুন, আপনি 2 ব্রেনকে অ্যাক্টিভ করুন, তাহলে দেখবেন আপনি জীবনে এমন কিছু করবেন যে আপনার ব্রেনকে ছাপিয়ে যাওয়ার মতো কিছু নেই। আজকে সত্যি তাই, অ্যাপেলের যে iOS প্ল্যাটফর্ম কত সেফ প্ল্যাটফর্ম, তুমি যখন মানি ট্রান্সফার করতে যাও iOS প্ল্যাটফর্মকে তুমি আমার সিকিউর প্ল্যাটফর্ম মনে করো, তার কারণ তাকে হ্যাক করা সম্ভব নয়। তাহলে ভাবো তো স্টিভ জবস 2 হাতে ঘড়ি পরে তার কি ঊর্জাকে বাড়িয়েছে, আমি কেন ডান হাতে ঘড়ি পরি? এর পেছনে তো কিছু লজিক আছে। এটা কি মানে ঘড়ি কোন হাতে পরবো সেটাও ডেফিনেটলি, তুমি তো ঘড়ি পরো না, তার ঘড়ি পরা উচিত না, আজকে পরনি মানে তুমি তাহলে তোমার ঘড়ি পরা উচিত। একটা ডান দিকের ব্রেনকে তোমার যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে বাঁ হাতে ঘড়ি করতে হবে, আর যদি বাঁ দিকের ব্রেনকে অ্যাক্টিভ করতে হয় তাহলে ডান হাতে ঘড়ি করতে হবে। মানে বাঁ দিকের ব্রেনটা আমাদের ক্রিয়েটিভিটির সাথে যুক্ত। শুধু ক্রিয়েটিভিটি না, সমাজের 1 নম্বর, আমি যা বলবো সেটাই শেষ কথা, এবং আমি যা করে যাবো তারপরে সেটা করতে আরো মানুষের 10টা মানুষের এখনো 10 বছর সময় লাগবে বা 100 বছর সময় লাগবে। তার মানে ধরো যদি আমি ক্রিয়েটিভ ফিল্ডে আছি,
তাহলে ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করতে হবে, তোমার বাঁদিকের ব্রেনকে অ্যাক্টিভ করতে হবে। ক্রিয়েটিভ তো, এবং ক্রিয়েটিভিটি মানে কি, তুমি যেটা বলছো সেটা মানুষ গণ্য করছে। তাহলে আমার দারুণ ঘড়ি পড়তে পারি। হ্যাঁ, ডান হাতেই তোমার ঘড়ি পড়া উচিত। এবার তুমি যদি মনে করো না আমি একটা নর্মাল জীবনযাপন করবো, আমি একটা সংসারী জীবনযাপন করবো, তাহলে তুমি ছেলে হয়ে বাঁ হাতে ঘড়ি পড়ো, কোনো সমস্যা নেই। তাহলে তোমার ডান দিকের ব্রেন মানে হচ্ছে বিষ্ণুর ব্রেন বলা হয়, আর বাঁ দিকের ব্রেন বলা হয় ব্রহ্মার ব্রেন। আচ্ছা, কেন? ব্রহ্মা ক্রিয়েশন, বিষ্ণু লালন পালন। তার মানে বাঁদিকের ব্রেন যাদের অ্যাক্টিভ তারা লালন পালন। এই জন্য দেখবে যারা ভালো ভালো অ্যাডমিনিস্ট্রেটর তাদের তাদের ডান দিকের ব্রেন অ্যাক্টিভ, তাই জন্য বাঁহাতে ঘড়ি, তারা বাঁহাতে ঘড়ি পড়ে। মানে সেটাও তো না জেনেই করছে, বাট করছে, না জেনেই করছে বা করছে। আবার দেখবে যারা খুব বড় বড় অ্যাডমিনিস্ট্রেটর তারা ডানাতে ঘড়ি পড়তে পছন্দ করেন। কেন? খুব, তার কারণ ওই বাঁদিকের ব্রেন অ্যাক্টিভ। কারণ আমি যেটা বলবো সেটাই অগ্রগণ্য, আমার পরে আর কিছু কোনো প্রতিষ্ঠা পাবে না, কোনো কিছু এস্টাবলিশড হবে না। আমি যেটা বলবো সেটাই শেষ কথা, ওটাকে কেউ কাটতে পারবে না। তাহলে আমার এমন কিছু সেখানে প্ল্যানিং থাকবে, এক্সিকিউশন থাকবে, সায়েন্স থাকবে, যেটাকে কেউ কাটতে পারবে। আমি একটা জিনিস দেখছিলাম সম্রাটদা, যে আমরা শ্বাস নিই, দুটো নাসিকা ছিদ্র রয়েছে আমাদের। সকালবেলা উঠলাম, ওঠার পর আমি একবার চেক করলাম আমার কোন নস্ট্রিলটা বেশি অ্যাক্টিভ রয়েছে, বাঁদিকেরটা না ডান দিকেরটা। একটা দিক চেপে দেখে নিলাম, যদি আমার বাঁদিকেরটা বেশি অ্যাক্টিভ থাকে সেই দিনটা আমার ক্রিয়েটিভ কাজ করাটা বেটার। ডান দিকেরটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেদিনকে তোমার যোগা মেডিটেশন করে তোমার বাঁদিকের এটাকে অ্যাক্টিভ করা উচিত। ওকে, যদি তোমার, আর যদি মনে হয় যে সেদিনকে তুমি সংসারের কোনো কাজ করবে, বা তোমার মনে হচ্ছে যে আজকে আমি ব্যাংকের কাজ করবো, তাহলে তোমার যে ডান দিকেরটা তোমার চললে, তোমার জন্য বাঁদিকেরটা চললে বেশি ভালো। সংসারের কাজ করবে তো তুমি, আচ্ছা ব্যাংকের কাজ করছো, তো আমার ঠান্ডা মাথায় সুন্দর করে ওগুলো এক্সিকিউট করতে হবে। আর ক্রিয়েটিভটা কিন্তু ঠান্ডা মাথা না, সেটা একটা সেখানে অনেক কিছু ইকুয়েশন চলতে থাকে। আর ব্যাংকের কাজ যখন করবো, যখন কোনো ঠান্ডা, যখন আমি একটা ফর্ম ফিল আপ করছি, তখন আমার কোনো ইকুয়েশন চললে হবে না, তখন আমাকে খুব সিনসিয়ারলি কাজ করতে হবে। সেই সময় আমি হাতে ঘড়ি করতে পারি। মানে আমি জাস্ট ভাবছি সম্রাট যে অ্যাস্ট্রোলজিটা মানে কোন কোন অ্যাসপেক্ট যেগুলো রয়েছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, এক্স্যাক্টলি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। তার কারণ তুমি কি হার পরবে, তুমি নাকে যে কানে যে দুল পড়ছো, এই কানের দুলটা তোমার কিরকম হতে পারে, তুমি নখের নেল পালিশটা কিরকম পড়বে, যে নেল পালিশের কালারটা মানুষের অ্যাট্রাক্ট করবে। কারণ তোমার একটা তত্ত্ব আছে, তোমার একটা জলতত্ত্ব না, তোমার অগ্নিতত্ত্ব না বায়ু তত্ত্ব, বা তোমার কোন লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে তোমার কি কি কালার আসছে, তোমার কি নাম্বার, তুমি কোন নাম্বারে কানেক্ট করে রয়েছো। আমরা কথা বলবো। হ্যাঁ, নাম্বার তো আজকে বিশাল বিশাল বড় ব্যাপার, কারণ আমরা যা কিছু করছি সব নাম্বার। সকালবেলা ঘুম থেকে উঠছি, 6টায় ঘুম থেকে উঠছি, সেটাও নাম্বার। কখন ভিডিও আপলোড করবো সেটাও আমার নাম্বার। কখন আমি চেম্বারে যাবো সেটাও আমার নাম্বার। প্রতিদিন আমাদের প্রতি মুহূর্তে নাম্বার আমাদের চলছে। তাহলে নাম্বার ইটস আ ম্যাজিক। এবার তুমি কোন নাম্বারের লোক, কোন লগ্নের লোক, তার সাথে তুমি কোন কোন কালারকে অ্যাডপ্ট করছো, কোন কোন কালারকে ক্যারি করছো। আচ্ছা, মোদিজি যদি এখন লাল রঙের জামা পরে যদি ঘুরে বেড়ায় তাহলে তো খারাপ লাগবে। তার মানে তুমি কোন রঙের অ্যাডপ্ট করছো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন লাল রঙের শাড়ি পরে ঘুরে বেড়ায় নিশ্চয়ই খারাপ লাগবে, কারণ তিনি ওই কালারকে অ্যাডপ্ট করেছে কেন, তার মধ্যে সেই সত্যতা রয়েছে। আজকে কেন ইন্ডিয়া টিমের একটা জার্সির কালার রয়েছে, আমাদের মধ্যে সেই আমরা যে দেশকে আমরা লিড করছি, শনির দেশ, তাহলে শনির দেশে ম্যান ইন ব্লু। আচ্ছা, ওকে ওকে ওকে, ব্লু তো স্যাটার্ন মানে কি ব্লু আর ব্ল্যাক, তো আমাদের দেশে শনি কনসিডার করছে, মকর রাশির দেশ আমরা বলি, তার মানে শনি আমাদের দেশকে ডমিনেট করে যাচ্ছে। তাহলে আমাদের এই জন্য আমাদের এখানে নীল দেওয়া হয়েছে। ওকে, স্যাটার্নিয়ান এনার্জিকে আমরা বাড়াবো বলে নীল দেওয়া হয়েছে। এবং তুমি দেখবে আফগানিস্তানের যে রং সেটাও অনেকটা, তার মানে আমাদের এই মিডিল ইস্টের এই সমস্ত কালার গুলো সবই তো আমরা শনির লোক। আমরা পাকিস্তান, এরা সবই তো শনির লোক। এই জন্য পাকিস্তানের যে কালার সবজে হলেও সেটা কালচে ব্ল্যাকিশ ভাব রয়েছে, তার মানে সেই ব্ল্যাকিশ, তার মানে শনিকে ওরা অ্যাডপ্ট। এটা কি মানে কোনোভাবে মানে এটা মেনে জার্সির কালার ঠিক করা হয়েছে? অবভিয়াসলি অস্ট্রেলিয়া যেদিকে রয়েছে সেই জন্য তাদের ইয়েলো অ্যান্ড গ্রিন তাদের জন্য ফেভারেবল। ডেফিনেটলি। তার মানে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত সবটাই জ্যোতিষ ভিত্তিক। তুমি যদি না মানো সেটা আলাদা কথা, মানে মানলে ঠাকুর না মানলে কুকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ব্যাপারটা হচ্ছে ঠাকুর তুমি তখনই হবে যখন তুমি অনেকবার ঠকবে, না ঠকলে তো ঠাকুর হওয়া যায় না ভাই। ধাক্কা না খেলে বিশ্বাস করবে। আর আজকে যিনি নাস্তিক কালকে তিনি আস্তিক। কারণ তুমিও তো লাইফে ফার্স্ট থেকে বিশ্বাস করতে। আমি প্রচন্ড নাস্তিক ছিলাম, আমার মতো নাস্তিক মানে কেউ ছিল না। আজকে আমি যা আস্তিক হয়েছি তুমি কল্পনা করতে পারো না। আমাকে জীবন দেখিয়ে দিয়েছে কান ধরে ধরে, আমাকে রাহুর দশা দেখিয়ে দিয়েছে কি জিনিস। রাহুর দশায় আমার বাবার যা হয়েছিল তুমি কল্পনা করতে পারো। এই যে বলে রাহুর দশা সবসময় কি নেগেটিভ? এটা সবসময় নেগেটিভ। রাহুর দশা আসলে বাবা মার জায়গা নষ্ট করবেই করবে, কিছু করার নেই। বাবা মার নষ্ট না করলেও ফিনান্সকে তো নষ্ট করবেই রাহুর দশায়, এই জায়গাটা দেবে। আর রাহুর দশায় আর যদি ফিনান্সও নষ্ট না করলো, বাবাকেও নষ্ট না করলো, তাহলে তোমার হেলথ পার্টকে নষ্ট করবে। তার কারণ রাহু মায়া, রাহু ট্রিটমেন্ট দেয়, রাহু দেখে যে তোমাকে আমি অনেক পীড়া দেবো, তারপরে তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো কিনা। যদি দাঁড়িয়ে থাকতে পারো, কারণ শনিবার রাহু, কুজবাত কেতু। রাহু শনির মতো আচরণ করে, রাহু শনির মতো দণ্ড কারো। সে বলে দেখি কত দেওয়া যায়। তুমি যদি নিতে পারো, হজম করতে পারো, তাহলে রাহু তোমাকে একদিন শীর্ষে বসিয়ে দিয়ে চলে যাবে, বলবে এর মধ্যে ক্ষমতা আছে। কেসটা হচ্ছে সম্রাটটা, এই যে কলিযুগ, এই যুগটাকে রাহুর যুগ বলে কনসিডার করা হয়। ঠিক বলেছো। তো এই সময় রাহু আমাদের জীবনকে ম্যাসিভ ভাবে এফেক্ট ফেলছে। কেন জানো? তার কারণ আমাদের এখন আমাদের জীবনে যেটা নেই সেটা হচ্ছে ডিসিপ্লিন।
আর আমরা নিজেদের কালচার ভুলে আমরা অন্য কালচারকে অ্যাডপ্ট করি, ওয়েস্টার্ন, বা আমরা আমাদের কালচারকে অ্যাডপ্ট করছি, ওরা আমাদের কালচার অ্যাডপ্ট করছে, একই তো ব্যাপার। দেখো ওয়েস্টার্নরাও তাদের কালচারকে ভুলে যাচ্ছে, তারা আমাদের কালচারকে নিচ্ছে, আমরা আমাদের কালচারকে ভুলে কি তাদের কালচারকে অ্যাডপ্ট করছি, তার মানে আমরা মিক্স করে ফেলছি। তার মানে রাহু বলছি সিস্টেমে চলো, সিস্টেমে না থাকলে তোমাকে অরাজকতা দেখতে হবে। আমরা করোনা দেখেছি, মহামারী দেখলাম, অনেক কিছু দেখলাম, আবার 2024 আমরা আরো অনেক কিছু দেখতে চলেছি। অলরেডি 2024 তুমি দেখতে শুরুও করেছো, কি কি সব ঘটতে আরম্ভ করেছে অলরেডি। আমরা সিকিম কি দেখলাম বলো তো, 2024 ঢোকার আগে সিকিমের কি অবস্থা হয়ে গেল। এবং আমরা এবছর পরপর আমরা ভূমিকম্প দেখবো, আমরা বন্যা দেখবো, 2024 আমরা ভূমিকম্প দেখবো, আমরা যুদ্ধ দেখবো, আমরা রাজনৈতিক হিংসা কি দেখেছি এবছর দেখবো। ইলেকশনও রয়েছে, রাজনৈতিক হিংসা তুমি চরম জায়গায় পৌঁছে যেতে পারে। তার মানে এই মানে আর যেহেতু কলি, তার মানে এই যে রাহু কি বলছে, রাহু এই পুরো কলিকালকে কেন ডমিনেট করে যাচ্ছে, তার মানে রাহু মানে মিস্টিরিয়াস, রাহু মানে মায়া, রাহু মানে ম্লেচ্ছতা, রাহু মানে মদ, রাহু মানে মদিরা। কিন্তু রাহু মানে মদ আর মদিরা, মাংস, মেয়ে ছেলে না। রাহু মানে সিস্টেম। 6টায় ঘুম থেকে উঠতে হবে, 7টায় ব্রেকফাস্ট করে নিতে হবে, 8টার মধ্যে আমাকে পড়াশোনা করে ফেলতে হবে, 9টার মধ্যে আমাকে স্নান পান ছেড়ে পুজো টুজো দিয়ে আমাকে অফিসের জন্য বেরিয়ে যেতে হবে, 9টার মধ্যে আমাদেরকে খাবার খেয়ে নিতে হবে, 9:30টার মধ্যে সেই খাবার আমাদের বার্ন আউট করে, ক্যালোরি বার্ন আউট করে নিতে হবে, তারপরে একটু প্রাণায়াম করে আমাদেরকে 10টার মধ্যে শুয়ে পড়তে হবে। সম্রাটদা, তোমার যে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যারিয়ার রয়েছে, যেখানে তুমি অনেক প্রেডিকশন দিয়েছো অনেক মানুষকে, তুমি একটা জিনিস বলছিলে যে ওটার একটা ডার্ক সাইড রয়েছে, এমন কিছু ফেস করেছো যেটা তোমার নিজের, সেটা হয়তো ফেস করতে বিরক্তি লেগেছে বা ভেতর থেকে একটা ঘেন্না আসছে। আই ডোন্ট নো কিভাবে জিনিসটাকে আমি বলছি ব্যাপারটা, বাট এরকম একটা কেসের ব্যাপারে বলছিলে, সেটা আমি একটু জানতে চাই। আমি অন্যান্য পডকাস্টে দুটো খবর করেছি, আমি আজকে তোমার সাথে একটা নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি, যেটা অন্য চ্যানেলে কমি। খুবই দুঃখের ঘটনা, মানে কে কিরকম ভাবে নেবেন জানি না, আমাকে ক্ষমা করবেন, আমি জাস্ট শেয়ার করছি, তুমি বললে বলে আমি শেয়ার করছি। এবং আপনারাও শুনুন বিষয়টা, যে মানুষের রুচি কতটা নিম্নমানের হতে পারে। বেশ কয়েক বছর আগেকার ঘটনা, প্রায় নিয়ার অ্যাবাউট ধরে না 5 থেকে 7 বছর আগেকার ঘটনা আমি বলছি। কোন একটি চেম্বারে, আমি চেম্বারের নামও বলছি না, কোন একটি চেম্বারে একটি ছেলে আর একটি তার বাবা এসছে। তো তারা আমাকে বলছে যে সম্রাটদা, আমার ছেলের বিয়ে, তো বিয়ের জন্য এসছি, জটক বিচার। ঠিক আছে, জটক বিচার ফিচার করে দিলাম, সমস্ত কিছু হলো। আমি বললাম সবই আছে, আপনারা এগোতে পারেন, কোনো সমস্যা নেই। তো তখন ছেলেটি আমাকে বলছে, না আমাদের কিছু কথা আছে, বাবা কিছু কথা বলবে। তখন বাবা ছেলেটা দেখছি একে অপরকে ঠেলাঠেলি হচ্ছে। আমি বললাম কি হয়েছে, তুমি বলো। হ্যাঁ, আমার এমন ব্যাপার। তো ঠেলাঠেলি করছে, না তুমি আগে বলো, এরকম করছে। বাট আমি তারপরে বললাম কি হয়েছে বলুন তো, খুলে বলুন ব্যাপারটা, বিষয়টা কি, খুলে কাশুন। তো বলছে যে দাদা, আমি চাইছি যে মেয়েটা আমার বাড়িতে আসবে বিয়ে হয়ে, আমি তো সারাদিন কাজে থাকি না, আমি বাইরে থাকি, তো আমি চাইছি এই মেয়েটির সাথে আমিও ভোগ করবো, আমার অবর্তমানে আমার বাবা ভোগ করবে। মানে শারীরিক সম্পর্ক, মানে ছেলের বিবাহিত বউয়ের সাথে তার বাবাও ভোগ করবে। মানে তারা দুজনে মিলে বলছে যে এমন একটা মেয়ে চাই, এই মেয়েটি কি সেই মেয়ে হবে যে মেয়ে বাবাকে এবং ছেলেকে দুজনকেই তার শরীর দিতে পারে, মানে সেক্সুয়ালি স্যাটিসফাই করতে পারে। কি বলছো? হ্যাঁ, সিরিয়াসলি এইরকম কিছু ঘটনা আমাদের, যেগুলো খুব দুঃখের ঘটনা। মানে আমি তার দিকে হয়ে তাকিয়ে রয়েছি, আমি তাকে জবাব দেবো কি, মানে আমি কিছু করে যেন স্টান্ট হয়ে গেলাম। দেন আমি কলিংবেল বাজিয়ে আমার অ্যাসিস্ট্যান্টকে ডেকে আমি বললাম, ভাই ফিসটা ফেরত দাও, ওনাদেরকে একটু বাইরে নিয়ে যাও। তা বাইরে নিয়ে গিয়ে ওনাদের ফিসটা ফেরত দিয়ে বলছে, আপনাদের আর দেখার দরকার নেই, আপনারা আসতে পারেন। তো এইরকম কিছু সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছি। আরো অনেক ঘটনা রয়েছে, কি বলবো। এগুলোর পেছনে অনেক কারণ আছে, তার কারণ এর পেছনে মেন উদ্দেশ্য হয়ে গেল, মোটিভ হয়ে গেল তান্ত্রিকদের। আজকে সবাই ভেবে নিয়েছে জ্যোতিষ আর তন্ত্রটা মনে হয় একদম সিমিলার প্যাটার্নে চলছে। তান্ত্রিক আর জ্যোতিষের মনে হয় আলাদা কোনো ভেদরূপ নেই, তান্ত্রিকও যা জ্যোতিষও তাই, কিন্তু এটার মধ্যে একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তন্ত্রটা পুরোটাই ফিলোসফিক্যাল একটা অ্যাসপেক্ট, তন্ত্র বিষয়টা পুরোটাই সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক। আমি আমার ঊর্জাকে, আমার অরাকে আমি কতটা হাই অল্টিটিউডে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে তন্ত্র। তন্ত্র কিন্তু কোনো খারাপ জিনিস নয়, কিন্তু তন্ত্রের একটা ডার্ক সাইড আছে। অঘরী, পিশাচ, ডাকিনী, যোগিনী, পিশাচিনী ইত্যাদি তন্ত্র তো রয়েছে। তো এর একটা ডার্কার সাইডে রয়েছে, যার থ্রু দিয়ে মানুষের কিছু অমঙ্গল করা যেতে পারে। অবশ্যই এর প্র্যাকটিস কিছু সবাই পারে না। যারা টিভিতে ঢাকঢোল পিটিয়ে বলছে আমি তান্ত্রিক, আমি আপনাকে বশীকরণ করে দেবো, না, তারা পারবে না। এগুলো যারা করে তারা একদম অন্তরালে থাকে, এবং ডেফিনেটলি এগুলো কিন্তু ঘটেই। আমার জীবনেও ঘটেছে, আমাকে বান মেরেছিল,
তোমাকে বান মেরেছে? আমাকে বান মেরেছে। কিরকম ব্যাপার? আমি শুকিয়ে গেছিলাম, মানে কিছুদিন, আমি আর 1 বছর আগের কথা বলছিলাম, মানে আমি প্রায় শুকিয়ে গেছিলাম, আমার নাক দিয়ে রক্ত বেরোতো, অটোমেটিক্যালি আমার নাক দিয়ে রক্ত বেরোতো। মানে জানি না, হয়তো কেউ হয়তো আমার প্রফেশনালি কোনো জায়গা থেকে আমাকে বান মেরেছিল, তো সেই বান আমাকে আবার তুলে আনতে হয়েছে। তো এইগুলো করে, এগুলো স্পেশালি করা হয়, ম্যাল প্র্যাকটিস কিন্তু করা হয়। তো কিন্তু এগুলো করেও লাভ নেই, তার কারণ আমাদেরও গুরু আছে, আমাদেরও ক্লিন করতে হয়, আমাদেরও অরা ক্লিন করতে হয়। তুমি জানো না তুমি দেব দর্শন বা ভূত দর্শনে বিশ্বাস করো কিনা? অবশ্যই করি। কিছুদিন আগেকার ঘটনা, জাস্ট আমি এটা কিছুদিন আগেকার ঘটনা বলছি, মানে মাত্র 20-25 দিন আগেকার ঘটনা, মানে তোমার পডকাস্টে যেদিন শুট করছি তার 20-25 দিন আগেকার ঘটনা। আমি বেনারসে গিয়েছিলাম, বেনারসে গিয়ে আমাদের শুটিং ফুটিং সমস্ত কিছু শেষ হয়ে গেল। তো আমার এবার বাবার কাছে পুজো দেওয়ার পালা। এবার বাবার কাছে পুজো দেওয়ার পালা। আমি যেদিনকে বাবাকে পুজো দেবো, তো সেদিনকে আমি সারাদিন, তার আগের দিন থেকেই আমি খুব একটা বেশি আমিষ টামিষ কিছু ছুঁইনি, মোটামুটি নিরামিষই ছিলাম। কিন্তু সেদিনকে আমার হঠাৎ রাত্রিবেলা থেকে প্রচন্ড পেট খারাপ, আর তেমনি ভাইরাল ফিভার, মানে প্রচন্ড জ্বর বেনারসে, মানে আমি উঠে দাঁড়াতে পারছি না। পরের দিন আমার ভোরবেলায় পুজো দিতে যাওয়ার কথা। আমি ভাবছি আমি যাবো কি করে, আমি দাঁড়াতে পারছি না, মানে আমি গড়বড় করে কাঁদছি যে আমি বাবার কাছে যেতে পারবো না, এত দূর আসলাম বাবাকে পুজো দেবো। কারণ আমার এবার খুব নিষ্ঠা করে সুন্দর করে বাবাকে একটু, মানে আমার ইচ্ছা ছিল যে রুদ্রাভিষেক করবো, সমস্ত কিছু করবো, সেগুলো আমার ইচ্ছা ছিল। আমি বলছি এগুলো তো আমার হবে না। তো আমি যাই হোক গরম করতে করতে, আমি সারা রাত ছটফট করতে করতে কোনো একটা সময় আমার তন্দ্রা এসে গেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছি। একটু ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ দেখছি কি যে আমার মাথায় কেউ একজন হাত বুলিয়ে দিচ্ছে, বিশ্বাস করে আমার গায়ে একটা কাটা দিচ্ছে, আমার মাথায় কেউ একজন হাত বুলিয়ে দিচ্ছে। আর আমি তার দিকে তাকিয়ে দেখলাম, আর সে আমাকে বলছে যে কি হয়েছে, এত চিন্তা কেন করছিস, সব ঠিক হয়ে যাবে বলে, আবার তার মধ্যে আমার ফট করে আমার ঘুমটা ভেঙে গেল। এবং বিশ্বাস করো, তারপরে আমার কোনো পেটে ব্যথা নেই, আমার কোনো জ্বর জ্বালা কিচ্ছু নেই, আমি একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেলাম। আমি উঠলাম, উঠে জল ফল খেলাম, জল ফল খেয়ে আবার শুয়ে পড়লাম, শুয়ে উঠে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে, কিন্তু সেদিনকে সকালবেলা আমাদের পুজো দেওয়া হলো না। উনি আমাকে বলে গেলেন এত চিন্তা কেন করছিস, সব হয়ে যাবে, কোনো টেনশন নেই। বাট সত্যি কথা বলতে সেদিনকে আমরা দুপুরবেলা আমরা গেলাম, তারপরে বাবার ওখানে রুদ্রাভিষেক করলাম, বাবাকে ছুঁয়ে আমরা পুজো দিলাম, একটা দারুণ ভাবে সবকিছু হয়ে গেল। কিভাবে হলো আমি নিজেও জানি না। এবং তুমি জানো না, আমি ওই 2 দিন প্রায়, মানে ওই দিনটা পুরো না খাওয়া, মানে এটা কেমন জানি না আমার মধ্যে এসে গেছিল। তো হয়তো আমার অষ্টম খুব পাওয়ারফুল, এগুলো অষ্টম পাওয়ারফুল না হলে হয় না, হয়তো আমার অষ্টম খুব পাওয়ারফুল, বা আমার পঞ্চম খুব পাওয়ারফুল, বা দ্বাদশ হয়তো খুব পাওয়ারফুল, যার জন্য হয়তো এই জায়গাগুলো আসছে। কারণ পঞ্চম, অষ্টম আর দ্বাদশ যদি পাওয়ারফুল না হয়, তাহলে তুমি ভূত দর্শন বা দেব দর্শন করতে পারো না, কোনোটাই পারো না। তখন তুমি ভূতও দেখতে পারো, তুমি দেব দর্শনও করতে পারো। তার মানে আমি ভূতও দেখেছি প্রচুর জীবনে, আমি সেই ভৌতিক এক্সপিরিয়েন্সও তোমার সাথে আরেকটা কোনো এপিসোডে নিশ্চয়ই আমি শেয়ার করবো। আমার সাথে ভৌতিক ঘটনা প্রায় 4 থেকে 5টা ঘটেছে, যা শুনলে মানুষের, মানে মানুষ কেঁপে উঠবে। মানে এগুলো সবই আমার হোটেলে, আমি বিভিন্ন হোটেলে ঘুরে বেড়াই, তো আমার মধ্যে আমি সেগুলো ফিল করেছি, এবং এমন কিছু হোটেলে গিয়েছি যেখানে এই সমস্ত ঘটনা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। তো জ্যোতিষশাস্ত্রের মধ্যে থেকে আমার এই সমস্ত এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। আচ্ছা, সম্রাটদার ভৌতিক এক্সপিরিয়েন্স কি আপনারা জানতে চান? যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা যেটা ব্যাপার, যেটা দিয়ে আজকের এই পডকাস্ট আমি হয়তো শেষ করবো, নিশ্চয়ই হয়তো কতটা কভার করতে পেরেছি আমরা জানি না, বাট স্টিল, এবং প্রস্তাব যে আমার জন্য আমাকে ডাকে, আরে কি বলছো, নিশ্চয়ই। যেটা বলছিলাম সম্রাটদা, যে এই যে জ্যোতিষ, তন্ত্র, অকাল্ট সায়েন্স, আমি দেখতে পাচ্ছি রিসেন্ট কিছু ইয়ার্সে, মানে তুমি রাহুর ব্যাপারটা বলছিলে, আমি যদি কানেক্ট করি সেরকম ভাবে 2020 রাহুর সংখ্যা, সেই বছরই কিন্তু করোনা এলো একদম। 2023 রিভিলেশনের ইয়ার, মানে অনেকে কামব্যাক দেখেছে, কারণ 7 ছিল সংখ্যাটা। 2024 শনির বছর, আবার পেনাল্টি বছর, পুরীতে পেনাল্টি দিয়েছো, শনিবার রাহু, তাহলে রাহুর বছরও পেনাল্টি দিয়েছো, আবার শনি বছরও তোমাকে পেনাল্টি দিতে হবে। 2024-এ তোমার ইন জেনারেল প্রেডিকশন কি, বছরটা কেমন যাবে সবার কাছে? 2024 বছরটা ডেফিনেটলি খুব স্ট্রাগলের বছর, কিন্তু খুব, মানে অপেক্ষার বছর। অপেক্ষার বছর বলতে হবে যে, মানে কর্ম করে যাও, মানে ওই কর্ম কর্তা যা ফল কি আশা মত কর। হ্যাঁ, তো এখানে কর্ম করে যেতে হবে, ফলের আশা তোমাকে একদম করলে চলবে না। তুমি কর্ম করে যাও এবং সৎ পথে কর্ম করে যাও, তুমি দিনের শেষে বা বছরের শেষে তোমার জন্য রিওয়ার্ড অবশ্যই আছে। এবং ডেডিকেটেডলি তুমি যদি কাজ করে যেতে পারো শনির বছরে, কারণ শনির নাম্বারটা তো একটা ইনফাইনাইট নাম্বার, ইনফাইনাইট লুপ। তো এই ইনফাইনাইট লুপকে যদি তোমাকে ক্রস করতে হয়, তোমাকে ইনফাইনাইট হয়ে যেতে হবে। কেমন, তুমি যদি ইনফাইনাইট না হও, তাহলে ইনফাইনাইটের সাথে তুমি কানেক্ট করবে কি করে?
এই বিষয়টাকে তোমাকে মাথায় নিতে হবে। আর এবছর একটু সাত্ত্বিক ভাবেও চলতে হবে, একটু তমগুণকেও নিতে হবে, একটু রজগুণকেও নিতে হবে। সমস্ত গুণকে যদি এবছর অ্যাডপ্ট করা যায়, ঠিকঠাক যদি খাদ্য খাবার খাওয়া যায়, ঠিকঠাক যদি ডেভেলপমেন্টের কাজ করা যায়, পরোপকার মানসিকতা যদি রাখা যায়, অর্থাৎ আমি পিছিয়ে পড়া শ্রেণীকে আমি একটু তুলে ধরবো, বা যে ছেলেটি পড়াশোনা করতে চাইছে কিন্তু তার বাবা হয়তো নেই, জীবিত নেই, বা তার আর্থিক এমন অবস্থা যে সে হয়তো ভালো করে পড়াশোনা করে উঠতে পারছে না, বা ছেলেটির মেধাও নেই, তাহলে তাকে যদি আমি একটা দুটো বই প্রোভাইড করি, তার যদি স্কুলের ফিসটা দিই, তার যদি একটা মাস্টারের মাইনেটা দিয়ে দিই, তাহলে কিন্তু শনি আমাদেরকে অনেক বেশি অনেক বেশি ব্লেস করবে, অনেক বেশি আনন্দ দেবে শনি আমাদেরকে, এবং তুমিও তোমার কাজের মধ্যে দিয়ে অনেক বেশি আনন্দ পাবে। এবার অনেকে বলে দাদা আমি কাক খাওয়াবো না কুকুর খাওয়াবো, এর মধ্যে অনেক ভাগ আছে। শনি বায়ু রাশিতে থাকলে তুমি পক্ষী খাওয়াও, কোনো সমস্যা নেই। শনি যদি বৃত্তি রাশিতে থাকে তাহলে তুমি গবাদি পশু খাওয়াও, তাতে কোনো সমস্যা নেই। এইভাবে তোমাকে কাক খাওয়াবে না তুমি পাখি খাওয়ালে তোমার জন্য বেটারমেন্ট, নাকি তোমার গবাদি পশুকে খাওয়ালে তোমার জন্য বেটারমেন্ট, এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করবে তোমার পুরো ওই দ্বিতীয় প্রতি কোন তত্ত্বে বসে রয়েছে। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে এই 2024 সাল যেটা রয়েছে, আমরা এই 2024 সালে কর্ম করে যাব, ফলের দিকে অতটা ভাববো না। ফলের দিকে ভাববো না, তার কারণ হচ্ছে তোমার কর্মটা হতে হবে নিষ্ঠার সাথে, এবং তোমার কর্মতে হতে হবে কি সততা থাকতে হবে। যখন যার কর্মে সততা থাকে সে কোনোদিন কর্মের ফল নিয়ে চিন্তা করে না। এই এন্ডে আজকের এই পডকাস্টটা আমি আজকে এন্ড করছি। ধন্যবাদ সম্রাট দা আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য। তোমার সাথে আড্ডা মেরে খুবই ভালো লাগলো। এন্ড আপনাদের কেমন লাগলো সম্রাটদার সাথে আড্ডা মেরে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই আড্ডাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমাদের সাথে ছিলেন অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাটদা। সম্রাটদার থেকে আপনারা আরো কি কি জানতে চান সেটা কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনারাও যদি আমার সাথে এরকমই একটা পডকাস্ট করতে চান, এরকমই একটা আড্ডা মারতে চান, তাহলে আমাকে যোগাযোগ করুন। আমার ইমেল আইডি এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার আরো দুটি এপিসোড শুনতে, আরো দুটি পডকাস্ট শুনতে এবং দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।